এই কাকে এনেছিস? এটা তো আয়শা না। শৈলী চোখ খুলে ওর জ্ঞান ফিরেছে আরও আগে। সবটা শুনছিল এতক্ষণ। ফারদিন শৈলীকে টেনে তুলল। দেখ শৈলী, আসলে ফারদিনের কথা শেষ হওয়ার আগেই শৈলী ঠাস করে এক চর বসিয়ে দিল ফারদিনের গালে। ফারদিন গালে হাত দিয়ে বড় বড় চোখ করে তাকিয়ে রইল শৈলীর দিকে। চোখ যেন স্ফুলিঙ্গ হয়ে উঠেছে। শৈলী বলল, আপনি বন্ধু নামের কলঙ্ক। ফারদিন ভাই, কেমন বন্ধু আপনি বলুন তো? ভাইজান আপনাকে নিজের ভাই মনে করে, আর আপনি তারই সংসার ভাঙতে চান? আয়শা আপাকে আপনি কোনোদিনও বিয়ে করতে পারবেন না। ফারদিন গলা টিপে ধরে শৈলীর। তাহলে তুই করবি? আয়, তোকেই বিয়েটা করি। চল, কাজী বিয়ে পড়ানো শুরু করো। আর চিন্তা করিস না, তোর পাপ হবে না। এটা কারো বউ না। চল। শৈলীকে টানতে টানতে নিয়ে যায় ড্রয়িং রুমে। তোর এই থাপ্পড়ের শোধ আমি অন্যভাবে তুলব। আপনার মতো জানোয়ারকে আমি কখনো বিয়ে করব না। তাহলে আয়শাকে নিয়ে আসি? না না। ফারদিন জোরে জোরে হাসতে লাগলো। তার হাসি যেন পুরো ভবনটার দেওয়ালে বাড়ি খাচ্ছে। কি ভয়ঙ্কর শোনালো সেই হাসি। শৈলী কেঁদে কেঁদে বলল, ছেড়ে দিন না ফারদিন ভাই, আমি যে অন্য কাউকে ভালোবাসি। ফারদিন শৈলীর চুলের মুঠি ধরে বলল, আর তো ছাড়া যাবে না। তুই কেন এসেছিস? তোকেই বিয়ে করব। শৈলী ফারদিনের পা জড়িয়ে ধরল। ভাইজান দয়া করুন, আপনার মতো আমারও দুনিয়ায় কেউ নেই। সামনের মাসে আমার বিয়ের তার সাথে। আমায় যেতে দিন ভাই, প্লিজ। তোরও কেউ নেই, আমারও কেউ নেই। আমাদের জুটিটাই বেস্ট। মাহিন, আমার হবু বউকে ভিডিওটা দেখাতো। ওখানে একটা ফুটেজ দেখানো হলো। আহসান মালিক হাসপাতালের ওয়েটিং রুমে বসে আছে, তার দিকে রিভলভার টার্গেট করা। শৈলী ফায়াজের পা ধরল। আমি বিয়ে করব ভাইজান, আমি বিয়ে করব। আল্লাহর দোহাই লাগে, আপনি বড় বাবার কিছু করবেন না। বিয়ে করবি তাহলে? ভাই ডাকছিস কেন? কাজী কত দূর? বাধ্য হয়ে ফারদিনকে বিয়ে করল শৈলী। কবুল বলার পর সবাইকে মিষ্টি মুখ করানো হলো। ফারদিন এসে শৈলীর হাত চেপে ধরল। চল। কোথায়? বাসর ঘরে। শৈলীকে টানতে টানতে নিয়ে বিছানা ছুঁড়ে ফেলল ফারদিন। এগোতে লাগলো শৈলীর দিকে। শৈলী পিছিয়ে যায়। ফারদিন শৈলীর গা থেকে ওড়নাটা ছুঁড়ে ফেলে দেয়। শৈলীর গায়ের ওপর উঠে শুরু করে নোংরা অত্যাচার। শৈলী চিৎকার করে কাঁদে, তবে সেই চিৎকার বন্দি রয়ে যায় চার দেওয়ালের ভেতরেই। ফারদিন নরপশুর মতো খুব লেখায় শৈলীর শরীর। সেই রাতের মতো ভয়ঙ্কর রাত শৈলী দেখেনি কখনো। আহসান মালিক বাড়ি ফিরে সব ঘটনা শুনল, কিন্তু ডাকাতি তো হয়নি। বাড়ির সব জিনিস ঠিকঠাক আছে, কিন্তু নেই শুধু শৈলী। শৈলীর চিন্তায় পাগল হয়ে উঠল দুজন। ঘণ্টাখানেক পর ফায়াজ বাড়িতে এলো। ফায়াজকে দেখে আয়শা ফায়াজের বুকে ঝাঁপিয়ে পড়ল। সে কি কান্না? শান্ত হও আয়শা, আমি এসে গেছি তো। সকালে ঘুম ভাঙতেই শৈলী নিজের শরীরে প্রচণ্ড রকম যন্ত্রণা অনুভব করল। ব্যথাতুর শরীর নিয়ে অনেক কষ্টে উঠে বসল। গায়ে এক চিলতে কাপড়ও নেই। বেডশিট দিয়ে যথাসম্ভব নিজেকে ঢাকল। ফারদিন সোফায় বসে আছে, পরনে শুধু নেভি ব্লু ট্রাউজার। শৈলীকে দেখে হাসল। কখন থেকে ওয়েট করছি, উঠছই না। ফারদিন এগিয়ে আসলো শৈলীর দিকে। শৈলী ভয়ে নিজেকে আরো গুটিয়ে নিল। আরে ভয় পাচ্ছ কেন? কাল রাতে যেটা করেছি সেটা আরেকবার করে তারপর তোমাকে তোমার ভাইয়ের বাড়িতে নিয়ে যাব। ওকে বেবি, লেটস গো। শৈলী ফারদিনের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, দয়া করুন আমার উপর, আমি মরে যাব। কথা বলার শক্তিটুকু যেন নেই তার শরীরে। ফারদিন থামল। একটু মায়া হলো বোধ হয়। কাল রাত থেকে না খেয়ে আছো, গোসল করে এসো, খাবার খেয়ে পেইন কিলার খেয়ে নাও, আরাম পাবে। ফারদিন বিছানা ছেড়ে উঠে গেল। আবার গিয়ে সোফায় বসলো। সিগারেট বের করলো। শৈলীর বিছানা থেকে নামতে খুব কষ্ট হচ্ছে দেখে হাতে সিগারেট রেখে শৈলীকে ধরল। ওয়াশরুম অব্দি এগিয়ে দিয়ে এলো। শৈলী আয়নায় নিজেকে দেখল। সারা শরীরে জখম হয়ে গেছে কত। গলায়, ঘাড়ে, গালে কামড়ের দাগ। মুরসালিনের মুখটা ভেসে উঠল আয়নায়। মেহের আম্মু আম্মু ডাক যেন এখনও শোনা যাচ্ছে। 10 মিনিট পর বেরিয়ে এলো শৈলী, গায়ে শুধু একটা তোয়ালে জড়ানো। ওয়াশরুম থেকে উঁকি দিয়ে দেখলো ফারদিন ঘরে নেই। বেরিয়ে আসতে ফারদিন বলল, কোনো ড্রেস তো নিয়ে আসুনি, যেটা পরে এসেছিলে সেটা আর পরার অবস্থায় নেই। ফারদিনের কণ্ঠ শুনে শৈলী আবার বেডশিট গায়ে জড়ালো। ফারদিন হাসতে হাসতে গিয়ে কাভার থেকে ওর একটা ব্ল্যাক টি শার্ট দিল শৈলীকে। আপাতত এটা দিয়ে কাজ চালাও, যদিও কিছু না পরে থাকলেও আমি কিছু মনে করব না, কজ আম ইউর হাজব্যান্ড। শৈলী উপায় না পেয়ে এই টি শার্টটা পরে নিল, যেটা ওর হাঁটুর একটু উপর অবধি হলো। ফারদিন শয়তানি হাসি দিয়ে বলল, ওয়াও বেবে, এটাতে তোমাকে আরো বেশি হট লাগছে। শৈলী গুটিসুটি মেরে দাঁড়িয়ে রইল। এত ছোট পোশাকে কোনো পুরুষ মানুষের সামনে বিরাট অস্বস্তি হচ্ছে তার। ফারদিন সোফায় বসে শৈলীকে টেনে নিজের কোলে বসালো। ভেজা চুলে একবার হাত বুলিয়ে বলল, তোমায় আমি ভীষণ অত্যাচার করব বলে বিয়ে করেছি জানো, কিন্তু তোমায় দেখলে আমার বড্ড মায়া হয় কেন জানি। শৈলীর চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আবার কাঁদছো কেন? অত্যাচারের ভয়ে? শৈলীকে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, জানো, পছন্দ হয়েছিল তোমার ভাবি আয়শাকে, ওকেই আনতে গিয়েছিলাম, কিন্তু ওরা তোমায় নিয়ে এসছে। পরে ভাবলাম বন্ধুর সাথে আর বেইমানি না করে আত্মীয়তা করে ফেলি। গলা হাঁকিয়ে ডাকল, বীরলাল কাকা, নাস্তা নিয়ে এসো। শৈলীকে দরজার পেছনে দাঁড় করিয়ে রুমের সামনে থেকে নাস্তা নিল বীরলালের থেকে। শৈলীকে খাবার খাইয়ে পেনকিলার খাইয়ে দিল। ড্রয়ার থেকে মলম বের করে জখমে লাগিয়ে দিল।
তুমি একটু রেস্ট নাও, আমি তোমার জন্য ড্রেস কিনে নিয়ে আসি। এটা পরে তো আর বাড়িতে যেতে পারবে না। শৈলী শুয়ে পড়ল। ফারদিন রুম বাইরে থেকে লক করে বাইরে চলে গেল। গাড়িতে বসে ফায়াজকে কল দিল। কোথায় বন্ধু? ভাই, এদিকে একটা বড় ঝামেলা হয়ে গেছে। শৈলীকে ফায়াজের কথা শেষ হওয়ার আগে ফারদিন বলল, শৈলী আমার বাড়িতে। তোর বাড়িতে মানে? ও ঠিক আছে তো? হ্যাঁ ভাই, ও আমার বাড়িতে আছে, আর ও ঠিক আছে। আমিও আসছি তোর বাড়িতে, দেখা হচ্ছে। ঘণ্টাখানেক পর ফারদিন ফায়াজের বাড়িতে গেল। আহসান মালিক, মারজান বেগম, আয়শা, ফায়াজ সবাই একসাথে বসে আছে ড্রয়িং রুমে। ফারদিনকে ঢুকতে দেখেই উঠে দাঁড়ালো। আহসান মালিক এগিয়ে গেল। ফারদিন বাবা, কি হয়েছে শৈলীর? ও ঠিক আছে তো? আঙ্কেল রিল্যাক্স, শি ইজ ওকে। আপনাদের একটা কথা জানানোর আছে, যদি অভয় দেন। ফায়াজ বলল, এত নাটক না করে বল না ইডিয়ট, টেনশন হচ্ছে তো। ফারদিন সবার মুখের দিকে তাকালো, তারপর হাসান মালিকের চোখে চোখ রেখে বলল, আঙ্কেল আমি শৈলীকে বিয়ে করেছি। কি? ফায়াজ চিৎকার করে উঠল। হ্যাঁ বন্ধু, আমি শৈলীকে অনেকদিন হলো ভালোবাসি, কিন্তু কখনো বলতে পারিনি। তোদের অনুমতি ছাড়াই আমি ওকে বিয়ে করে নিয়েছি। ফারদিন নিজের রিভলভারটা বের করে ফায়াজের হাতে দিয়ে বলল, তোর যদি মনে হয় আমি ভুল করেছি তাহলে মেরে দে আমায়। আহসান মালিক ফারদিনের কাঁধে হাত দিয়ে বলল, আমরা তাতে অখুশি নই বাবা। তোমাকে আমরা ছোটবেলা থেকে জানি, তুমি যথেষ্ট ভালো ছেলে। তবে আমাদের না জানিয়ে এমনটা করে বড় অন্যায় করেছো বাবা। আঙ্কেল, আমার মাথা কাজ করছিল না, আমি ভেবে পাচ্ছিলাম না কি করব। আহসান মালিক বলল, আমি বলছি কি করব। আমার মেয়ে ও ছেলের বিয়ের অনুষ্ঠান আমি একদিনেই করব। সবাই হাসল। হাসি নেই কেবল ফায়াজের মুখে। ফারদিন বলল, ভাই তুই কি আমায় ক্ষমা করিসনি? ফায়াজ বলল, শৈলীকে এ বিয়েতে রাজি? তা নয় তো কি, তোর বোনকে জোর করে বিয়ে করব রে? জোরপূর্বক হাসল ফায়াজ। ঘরে চলে যেতে নিলে ফারদিন টেনে ধরল, আরে দাঁড়া না, এত কিসের তারা? আঙ্কেল, আমি কিন্তু আপনাদের ইনভাইট করতে এসেছি, আজ ডিনারটা আমাদের সঙ্গে করবেন। নিশ্চয়ই বাবা, তাহলে আমি আসি আঙ্কেল। ভাই আসি। ভাবি আসসালামু আলাইকুম। ফারদিন বাইরে বেরিয়ে একটা নাম্বারে কল দিল। হ্যাঁ ভাই, ড্রামা শেষ। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো ফারদিন। কোনো ব্যাপার না ভাই, সুন্দর একটা বউ পেয়েছি, আর নিজের ভুলটাও বুঝতে পেরেছি, আর কিচ্ছু চাই না আমার। ফারদিন গাড়ি স্টার্ট করে শপিং মলে চলে গেল। শৈলীর জন্য পছন্দ করে বেশ কয়েকটা ড্রেস কিনে বাড়ি ফিরল। ফায়াজ রুমের মধ্যে পায়চারি করছে। আয়শা শরবত নিয়ে এলো, খেয়ে নিন। ফায়াজের অস্থিরতা দেখল আয়শা। কি হয়েছে আপনার? এত অস্থির কেন হচ্ছেন? ভাইজানকে কি জবাব দেব বলো তো? কত অনুরোধ করে ওনাকে রাজি করিয়েছি, আপনি একবার বুঝিয়ে বলুন না। ফায়াজ মুরসালিনের নাম্বারে কল দিল। রিসিভ করতে মুরসালিন বলল, ফায়াজ, জি ভাইজান, আসলে আয়শা তোমার সঙ্গে আছে? হ্যাঁ পাশেই, তুমি দূরে যাও। ফায়াজ দূরে গেল। বাড়ির বাইরে এসে কথা বলল মুরসালিনের সাথে। তুমি আমায় ভুল বুঝো না ফায়াজ, আমি আয়শার সুখ আর ভালো থাকা নিশ্চিত করেছি কেবল। আমি বুঝতে পারলাম না ভাইজান, এই বিষয়ে আয়শা বা বাড়ির কেউ জানে না। সেদিন তোমার ওই ছবিগুলো ফারদিন দিয়েছিল আয়শাকে, আর সেটা আমি ফারদিনের সাথে দেখা করে নিশ্চিত হই। ফারদিনকে বলেছিলাম শৈলীকে বিয়ে করার কথা, কিন্তু ও আমতা আমতা করে। একদিন ভাবার সময়ও দিয়ে আসি, পরে জানায় যে ও শৈলীকে বিয়ে করবে। শৈলী ভালো থাকবে ফায়াজ, আমার বোনকে বিয়ে করবেন না বলে দিলেই পারতেন ভাইজান, এত কিছুর প্রয়োজন ছিল না। আমার মেয়েটাকেও যে ফারদিন রাখবে ফায়াজ, মানুষটা কিন্তু খারাপ না। আমার সামনে অনেক প্রতিশোধ নেওয়া বাকি, তোমার বোনের হত্যার প্রতিশোধ। বছর খানেকের মধ্যে আমার ফাঁসি হয়ে যাবে, তাই শৈলীকে একটা নিশ্চিত ভবিষ্যতের দিকে দিলাম। আমি কি অপরাধ করেছি ফায়াজ? আপনি তো মহান ভাইজান, তবে সেটা সরাসরি করলেই তো হতো। শৈলী মানত না, এ একটাই উপায় ছিল, যেটুকু হয়েছে ব্যাপার না। ফারদিন ভালোবেসে শৈলীর মন জয় করে নিবে। কবে আসবেন ভাইজান? মাসখানেক পর। ফারদিন যে প্রথমে আয়শাকে পছন্দ করত, মুরসালিন নিজে ফারদিনকে বুঝিয়েছে, তারপর শৈলীকে বিয়ে করিয়েছে, তা গোপন রাখল ফায়াজের থেকে। যদিও ফারদিন নিজের ভুল বুঝতে পেরেছে, তবুও স্ত্রীকে পছন্দ করত শুনলে ওদের বন্ধুত্ব নষ্ট হতে পারে। ফারদিন বাড়িতে এসে দেখে শৈলী ঘুমিয়ে আছে। কপালে হাত দিয়ে দেখলো জ্বর কিনা, না ঠিকই আছে। মাথায় হাত বুলিয়ে ডাকলো, শৈলী, খারাপ লাগছে? ওটা ফ্রেশ হয়ে নাও, কিছু খেয়ে নাও, দুপুর হয়ে গেছে। শৈলী উঠে বসল। ফারদিনের দিকে তাকালো। এই ফারদিন একদম অন্যরকম, কালকের ফারদিন নয়। মুখটাতে কি অসম্ভব মায়া। ফারদিন পোশাক বাড়িয়ে দিল শৈলীর দিকে, পাল্টে নাও। ফারদিন মোবাইলটা চার্জে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। শৈলী চট করে উঠে ফোনটা হাতে নিল। ফোনে পাসওয়ার্ড দেওয়া নেই। মুরসালিনের নাম্বারে কল দেওয়ার জন্য ডায়াল প্যাডে ঢুকলো। সেখানে অলরেডি মুরসালিনের নাম্বার থেকে অনেকগুলো কল। শৈলী অবাক হলো বেশ। হোয়াটসঅ্যাপে ঢুকে তাদের কনভারসেশন দেখল। তাদের মধ্যকার সব কথোপকথন পড়ল। ও, তার মানে আমাকে ঠকানোর একমাত্র মাস্টার মাইন্ড আপনি মুরসালিন সাহেব? কল দিল মুরসালিনের নাম্বারে। হ্যাঁ ফারদিন বলো, কেন করলেন এমনটা? শৈলী, আপনার মুখে আমার নাম নেবেন না, ঠকবাজ জোচ্চোর। আমি তোমায় কি করে বিয়ে করতাম শৈলী? এখন আমার প্রিয়তমার খুনিদের শাস্তি দেওয়া বাকি। তোমার তো সংসার করার ইচ্ছা ছিল, তাই তুমি যেখানে সংসার করতে পারবে সেখানেই তোমায় দিলাম। আমার সংসার যারা ভেঙেছে, আমার প্রিয়তমাকে যারা কেড়ে নিয়েছে, তাদের শাস্তি দেওয়াই আমার লক্ষ্য। তুমি
থামুন, আর কিচ্ছু বলতে হবে না। শৈলী ফোনটা কেটে দিল। কষ্টগুলো এবার রাগে রূপ নিল। সবাই তাকে ঠকাচ্ছে, নিজের ভালো এবার নিজেকেই থাকতে হবে। শৈলী চোখ মুছে উঠে দাঁড়ালো। ফারদিনের আনা পোশাকের মধ্যে থেকে লাল টুকটুক একটা 3 পিস পরে নিল। চুলগুলো আছড়ে হাত মুখ ধুয়ে নিল। ফারদিন রুমে এসে শৈলীকে দেখে অবাক। আরে ব্যাস, হেব্বি লাগছে তোমায়। ফারদিন সেই টি শার্টটা পরে নিল যেটা এতক্ষণ শৈলী পরেছিল। এটা দিয়ে তোমার শরীরের স্মেল আসছে। উফ, খাবে না? বিল্লাল কাকা, উনি কোথাও একটা গেছে, বাইরে থেকে বলল। ওহ, ওনার আজ ডাক্তার দেখানোর কথা, চলো দুজনে খেয়ে নিই। ফারদিন টেবিলে বসলো। শৈলী ফারদিনের প্লেটে খাবার বেড়ে দিল। অনেকগুলো পদ রান্না করেছে বিল্লাল, সেগুলো একে একে সার্ভ করলো শৈলী। জানো, আমায় কেউ কখনো এভাবে খাবার বেড়ে খাওয়ায়নি। আম্মাও না। আম্মাকে তো দেখিনি, জন্মের সময় মারা গেছে। আর বাবা সবসময় বিজনেস, টাকা এসব চিনেছে, কখনো বলেনি ফারদিন আয় একসাথে বসে খাই। হ্যাঁ, তুমি দাঁড়িয়ে কেন, বসো। শৈলী নিজের প্লেটে খাবার নিতে নিতে বলল, এখন আমি এসে গেছি, আপনাকে খাবার বেড়েও খাওয়াবো, রান্না করেও খাওয়াবো। ফায়াজ খাওয়া ছেড়ে চেয়ে রইল শৈলীর দিকে। তুমি আমায় ঘৃণা করো না শৈলী? ঘৃণা কেন করব? ফারদিন বাচ্চাদের মতো আবদার করলো। খাইয়ে দাও। শৈলী নিজ হাতে খাইয়ে দিল ফারদিনকে। খাওয়া শেষে ফারদিন বাইরে যাবে বলে বের হলো। বীরলাল রান্নাঘরে রান্না করছিল। ফারদিন যাওয়ার সময় শৈলীর দিকে চাইল। শৈলী, আমায় ঘৃণা করো না তো? এত কিছুর পরও না? খেয়াল রেখো নিজের, আমি সন্ধ্যার আগেই ফিরব। শৈলী রান্নাঘরে গেল বীরলালকে হেল্প করার জন্য। বীরলালের গলায় একটা কালো গামছা থাকে সবসময়, সেটা দিয়ে বারবার চোখ মুছছে। শৈলী বলল, কাকা আপনি কাঁদছেন কেন? বীরলাল কাঁদতে কাঁদতে বলল, ফারদিন বাবার কপালটাই খারাপ জানেন তো মা। ভেবেছিলাম বিয়ে করলে অন্তত একজন তো ভালোবাসবে। বীরলাল কাঁদে আর সবজি কাটে। শৈলী আবারও বলে, আমাকে একটু খুলে বলবেন কাকা? আমি 22 বছর বয়সে বাড়িতে কাজে আসি ইন্ডিয়া থেকে। বাবু আমাকে বাড়ির লোকের মতোই ভালোবাসত, দিদিমণিও তাই। ফারদিন বাবা যেদিন জন্ম নিল, হসপিটাল থেকে দিদিমণির লাশ এসেছিল, আর ফারদিন বাবা এসেছিল আমার কোলে চড়ে। আমার এই 2 হাতে ফারদিন বাবাকে বড় করেছি। দিদিমণি মারা যাবার 5 বছর পর বাবু এক আমেরিকান মহিলাকে ভালোবেসে বিয়ে করে আনে। উনি ফারদিন বাবাকে। আর বলতে পারে না বীরলাল। কাঁদতে কাঁদতে যেন কথা হারিয়ে ফেলেছে। উনি ফারদিন বাবাকে খুব অত্যাচার করেছে। উনি এসে আমায় কাজ থেকে বের করে দেয়। আমাকে মালির কাজ দেওয়া হয়, বাড়িতে ঢুকতে দিত না। ফারদিন বাবাকে খেতে পর্যন্ত দিত না। এখনও ফারদিন বাবার শরীরে সেই মহিলার মায়ের দাগ আছে। কোটিপতির ছেলে হয়ে স্কুলের সামনে 10 টাকার পানিপুরির দিকে তাকিয়ে থাকতো অসহায়ের মতো। কিনে দেওয়া নিষেধ ছিল। মহিলাটি বাড়িতে বন্ধু বান্ধব ডেকে খাওয়া দাওয়া করত, অথচ ফারদিন বাবা আমার খাবারের কাছে ঘুরঘুর করত। খেতে দিত না ওই মহিলা। কোথায় স্কুল থেকে ফেরার পথে বমি করতে করতে আসতো। সেই মহিলাটি কোথায় কাকা? ফারদিন বাবার যখন 12 বছর তখন অন্য পুরুষ লোকের সাথে পালিয়ে যায়। শীতের রাতে ফারদিন বাবাকে বাইরে বের করে দিত। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে একবার একটা দোকান থেকে রুটি হাত দিয়ে নিয়ে খেয়েছিল বলে দোকানদার লোকটা ফারদিন বাবার হাত পুড়িয়ে দিয়েছিল। আজ বাবার কোনো কিচ্ছুর অভাব নেই, কিন্তু সে খায় না, নেশা করে ডুলতে ডুলতে বাড়িতে ফেরে উদাস হয়ে ঘোরে। বীরলালের কথায় শৈলীর চোখ দিয়েও পানি পড়তে লাগলো। বীরলাল গামছা দিয়ে চোখ মুছে নিল। ভেবেছিলাম বিয়ে করলে হয়তো কেউ যত্ন করার হবে, কিন্তু এমনভাবে বিয়ে করলো। আপনিও নাকি তাকে ঘৃণা করেন? একটা কথা বলবো মা? বলুন না কাকা। আমার ফারদিন বাবা এমনি এমনি নষ্ট হয়নি। আমি আপনার কাছে হাত জোর করছি। এ কি করছেন কাকা? আপনি আমার গুরুজন। আপনি ফারদিন বাবাকে একটু ভালোবাসবেন, একটু যত্ন নিয়ে গুছিয়ে নিয়েন। আমি তো আর বেশি দিন বাঁচব না। কলিং বেল বাজল। শৈলী ভাবল ওর বাড়ির লোক এসেছে, দৌড়ে গেল সেখানে। ফারদিন এসেছে এত তাড়াতাড়ি? বাড়িতে নতুন বউ রেখে কি আর বাইরে মন টিকে গো? ওরা সবাই কখন আসবে? একটু পরেই। শৈলী ভালোভাবে পরখ করে ফারদিনকে। ছিপছিপে ফর্সা গায়ের রং। শৈলী বোধ হয় অতটা ফর্সা নয়, তবে শৈলীর তুলনায় অনেক লম্বা লোকটা। হৃষ্টপুষ্ট পেটানো শরীর, জিমটিম করে বোধ হয়। চোখের মনিটা যেন লেন্স পড়েছে। গালে চাপদারি, মোচড়ানো গোফ। এভাবে কি দেখছ? খেতে ইচ্ছা করছে আমাকে? খাবে? আপনি নেশা করেন? করি। মেয়েবাজি? এমা ছিছি, আস্তাগফিরুল্লাহ। শৈলী ধমকে স্বরে বলল, যান ঘরে যান। ফারদিন একটানে নিজের কাছে নিয়ে আসে শৈলীকে। শাসন করছো? অধিকার নেই? মেরে ফেলো আমায়, সে অধিকারও আছে। তা বললেন যে অত্যাচার করতে বিয়ে করেছেন? সেটা শুধু রাতে, বলেই চোখ টিপল ফারদিন। ছি! ফারদিন জোরে জোরে হাসতে লাগলো। এদিকে আয়শা বোরকা পরে বসে আছে 8 ঘন্টা হলো। ফারাজ কোথাও একটা গেছে, আসছে না। বসে থেকে থেকে আয়শার চোখ লেগে আসছিল। ফারাজ ঘরে ঢুকলো তখনই। ঘুমিয়ে পড়েছ? এত দেরি করলেন কেন? হয়ে গেল, সরি, চলো। ফারদিনের বাড়িতে গিয়ে খুব সুন্দর সময় কাটালো তারা। তারপর বাড়িতে ফিরে এলো। আয়শা ক্লান্ত হয়ে সোফায় শুয়ে পড়ল। ফায়াজ বোরকাটা খুলে বিছানায় শুয়ে দিল। তোয়ালে ভিজে এনে হাত পা মুখ ছিটিয়ে দিল আয়শার। তারপর আয়শা বুকের ওপর নিজেও শুয়ে পড়ল। আয়শারা চলে গেলে শৈলী সবকিছু বিল্লালের সাথে গোছায়, তারপর ফ্রেশ হয়ে শুতে যায়। আর ইউ রেডি বেব? ভীষণ ক্লান্ত লাগছে। আমরা কিন্তু কোনো প্রোটেকশন ইউজ করছি না। খুব তাড়াতাড়ি মা হতে চলেছ। গুড নাইট।
এই লোকটার মুখে কিচ্ছু আটকায় না। ফায়াজ আর আয়শা পাশাপাশি শুয়ে আছে। আয়শা বোধহয় ঘুমিয়ে পড়ল, কিন্তু ফারাজ এপাশ ওপাশ করছে। শুনছ? আমার ভীষণ প্রেম পাচ্ছে। ঘুমান। ফায়াজ উঠে বসল। এই, তুমি ওই রুমে যাও তো, যাও। আয়শা কথা বাড়ালো না। উঠে চলে যেতে নিলে ফারাজ আবার টেনে ধরল। সত্যি সত্যি যেতে বলেছে নাকি? ফায়াজ আয়শাকে বুকে জড়িয়ে নিল, শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোমার কাছে আমি কি? আয়শা ফারাজের বুকে মুখ গুজে বলল, আপনি আমার যৌক্তিক ভুল, বসন্তে না ফোটা কাশফুল। জান? 4 বছর হলো বিয়ে করেছি, বাসরটাই করতে পারলাম না। এত দুঃখ কি গাছে ধরে? শৈলী আপাকে একটু ফোন করার দরকার ছিল না? নতুন শ্বশুরবাড়ি, খোঁজখবর তো নিতে হয়। ঠিক বলেছ। ফারদিনের নম্বরে কল দিল ফায়াজ। কিরে ভাই, কি করছিস? যেটা তুই গত 4 বছরে বউয়ের সাথে করতে পারিসনি সেটা করছি। ফায়াজ হা হয়ে গেল ফারদিনের কথায়। ফারদিন আবারও বলল, এই ভাই, আক্কেল বিক্রি করে কি পুরি কিনে খেয়েছিস? নতুন বিয়ে করা দম্পতিকে রাত 1টার সময় কল দিস? সরি ভাই, একদম সরি। ফায়াজ ফোন রাখতে আয়শা বলল, কি হয়েছে? কি বলল? বলবো নাকি করে দেখাবো? শুয়ে পড়ুন। তোমার কি খুব ঘুম পাচ্ছে? কেন? ছাদে যেতাম একটু। আয়শা সম্মতি দিল। দুজনে ছাদে চলে গেল। ফায়াজ আয়শার কাঁধে মাথা দিল। আয়শা বলল, একটা গান শোনাবেন? আয়শা চুপ করে রইল। ফায়াজ আয়শার কাঁধ থেকে মাথা তুলে আয়শার থুতনি ধরে বলল, গান নয়, আমার অন্য কিছু ইচ্ছা করছে। কি? ফায়াজ আয়শার মাথার পেছনে ধরে ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিল। আয়শার ঠোঁটে গভীর চুমু খেল, যেন শুষে নিতে চাইল তাকে। আয়শার দম আটকে আসছে যেন। ফায়াজ বুঝে ছেড়ে দিল। ফায়াজ ঠোঁট আলগা করতে আয়শা আবার লাগিয়ে দিল ঠোঁট। এক দীর্ঘ চুম্বনের পর তারা একে অপরকে ছাড়ল। আয়শা লজ্জা নুয়ে পড়েছে, মাথা তুলতে পারছে না যেন। রাত 3টা। ফারদিন ল্যাপটপে কাজ করছে, শৈলী ঘুমিয়ে আছে। ল্যাপটপ বন্ধ করে ফারদিন শৈলীর পাশে গিয়ে শুয়ে পড়ল। শৈলী একটু নড়েচড়ে উঠল, পরনে 3 পিস। ফারদিন আস্তে করে ওড়নাটা সরিয়ে নিল। শৈলীর গলার নিচটাতে চুমু খেতে লাগলো। শৈলী ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি করছেন? ক্ষুধা পেয়েছে। শৈলী থপ করে উঠে বসল। আগে বলবেন না? বসুন, আমি খাবার নিয়ে আসছি। খাবার আনতে হবে কেন? যেগুলো পড়ে আছে খুলে ফেলো। শৈলী বুঝতে পারল ফারদিনের কথা। অসহায়ের মতো বলল, আমার শরীরটা অনেক ব্যথা। তাহলে বুকে এসো, ঘুম পাড়িয়ে দিই আবার। না। কেন? আপনার কাছে আসলে আপনি কেমন একটা করেন। আসো। শৈলী ফারদিনের বুকে শুয়ে পড়ল। ফারদিন নিজের শক্ত বাহুতে আঁকড়ে নিল শৈলীকে। এখন থেকে এসব আর পরে ঘুমাবে না। কি পরব? স্লিভলেস নাইটি। আর কিছু না পড়লে অসুবিধা নেই। আজ রাতে বাইরে গেলেন না যে? ঘরে বউ রেখে বাইরে কি করব? রোজ সন্ধ্যার আগে বাড়িতে ফিরবেন। আর আপনার ব্যবসা বাণিজ্য অফিস সব কে সামলাচ্ছে? ম্যানেজাররা। ওগুলো নিজে দেখাশোনা করুন। আর কখনো নেশা করে বাড়িতে ফিরবেন না। এত শাসন? এগুলো মানতে না পারলে আপনার সাথে আমার কোনো কথা নেই। বউয়ের কথাই হবে। আপনি যা বলবেন তাই করব। আমি আবার বউয়ের কাছে না ঘেঁষে থাকতেই পারবো না। শৈলী ফারদিনের টি শার্ট খামচে ধরে বলল, পেটে ভীষণ ব্যথা করছে। ফারদিন পেটে হাত দিয়ে বলল, কোথায়? ফারদিন শৈলীর জামা খানিকটা উপরে তুলে পেটে হাত বুলিয়ে দিল, কোমরে ম্যাসাজ করে দিল। শৈলী ঘুমিয়ে পড়লে নিজে শৈলীর পেটে মাথা দিয়ে শুয়ে পড়ল। ফারদিন আর ফারাজ বিয়ের জন্য বিলাসবহুল এক কমিউনিটি সেন্টার বুক করেছে। স্বনামধন্য সব ব্যক্তিদের ইনভাইট করেছে। দুজনেই বাড়ির একমাত্র সন্তান। তাদের বিয়েটা ধুমধাম করে না হলে কি চলে? তবে ছোটবেলায় প্ল্যান করা 2 বন্ধু একসাথে বিয়ে করার স্বপ্নটা যে এভাবে সত্যি হয়ে যাবে তা কখনো ভাবেনি তারা। তাদের কয়েকজন বিজনেস পার্টনারকে ইনভাইট করতে দুজন বেরিয়েছে। ফায়াজ ড্রাইভ করছে আর ফারদিন পাশে বসে নানা রকমের কেচ্ছা শোনাচ্ছে। এবার কি বাসরটা করবি নাকি তোর বউ করতে দেবে না? ফায়াজ ড্রাইভ করতে করতে একবার ওর দিকে চাইল। ফারদিন ভ্রু নাচালো। ফায়াজ বলল, ভাই তুই নিজেরটা চিন্তা কর। আমায় কি তোর মতো বোকা পেয়েছিস? কবুল বলার পর 1 মিনিটও লেট করিনি, একদম সোজা বিছানায়। তারপর ব্যাস থাক ভাই, বুঝেছি তুমি খুব বীরপুরুষ, আর বর্ণনা দেওয়া লাগবে না। তবে যাই বলিস, মেয়েদের শরীরের সবচেয়ে আকর্ষণীয় অঙ্গ হচ্ছে বুকটা। আমার বউ বলে আমি নাকি সবচেয়ে বেশি অশ্লীল কথা বলি। ওর এই ভুল ধারণাটা তোকে দেখে ভেঙে যাবে। ফারদিন জোরে জোরে হেসে উঠল। ফায়াজ গাড়ি ব্রেক করতে ফারদিন বলল, এটা কার বাড়ি? নওয়াজ সাহেবের। চল। এই দাঁড়া, ওনার মেয়ের সাথে আমার আবার একটু ওই সব সম্পর্ক ছিল। কি সম্পর্ক? ওই ঘষাঘষি সম্পর্ক। তার মধ্যে আমাদের বিয়ের ইনভাইটেশন দিতে গেলে আমার উপর তেড়ে আসবে। তার থেকে ভালো তুই একাই যা। ভাই আমি চিন্তা করতেছি যে আমার সাদা সিধে বোনটা কেমনে তোর মতো 12 ব্যাটারির পাল্লায় পড়ল। কসম ভাই, আমি আর 12 ব্যাটারি নেই। আমি এখন 1 চার্জারের আসক্ত। যা ভাই, বেটাকে দাওয়াত দিয়ে আয়। ফায়াজ বাড়ির ভেতরে ঢুকে গেল। ফারদিন দেখল একটা মেয়ে যাচ্ছে, খুব খোলামেলা পোশাক। ছি, এদের যন্ত্রণায় চোখের হেফাজত করতে পারবো না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যা দেখেছি ভুলিয়ে দাও। হে ফারদিন। পেছন থেকে মেয়েটি ফারদিনকে জড়িয়ে ধরল। ফারদিন পেছনে ফিরল তৎক্ষণাৎ। রুকসার, তুমি? আরে আমার হিরো, কোথায় ছিলে এতদিন? কত মিস করেছিলাম জানো? ফারদিন এক ধাক্কায় সরিয়ে দিল মেয়েটাকে। কি হলো বেবি? দেখো আপা, আমার বউ আছে। এভাবে নন মাহরাম পুরুষের গায়ে পড়তে লজ্জা করে না তোমার? ছি,
আল্লাহ মাফ করুক। আপা। ফায়াজ বেরিয়ে আসলো। ফারদিনের কাঁধে হাত রেখে বলল, চল ভাই। ভাই, আজকাল রাস্তাঘাটে বেরোতে পারছে না, মেয়েরা গায়ের উপর এসে পড়ে। মধুতে ভ্রমর আসবে, এটাই স্বাভাবিক। চল এখন, আবার শপিংও করতে হবে, ওদের নিয়ে করতে হবে তো। চল আগে ডেকোরেশনের ওখান থেকে আসি, মেহেন্দিতে সাজটা একদম জাঁকজমক যেন হয়। তুই চলে যা না ভাই, বাইরে যে পলিউশন, বউকে না দেখলে ফ্রেশই লাগবে না আমার। হ্যাঁ, একাই যাই, বিয়েটা তো আমার একার। বিয়েটা তোর কাছে স্পেশাল, আমার কাছে না, কারণ তুই বিয়েটা করে যা করবি সেটা গতরাতে আমি 3 বার করেছি। কথাটা বলে হাহা করে হেসে উঠল ফারদিন। ভাই, তুই আল্লাহর ওয়াস্তে গাড়ি থেকে নাম, বাকি সব আমি একলা করে নিব, যা ভাই। ফারদিন বাড়ি এসে দেখে শৈলী মাত্র গোসল করেছে। ব্রাউন চুলগুলো থেকে টুপটাপ পানি পড়ছে। জামার পেছনে চেনটা লাগাতে খুব চেষ্টা করছে, কিন্তু হাত অতদূর পৌঁছাচ্ছে না। ফারদিন কাছে গিয়ে ড্রেসিং টেবিলের আয়নায় হেলান দিয়ে দাঁড়ালো। বলছি যে এত কষ্ট করে লাগানোর কি আছে? আপনার যে একজন স্বামী আছে ভুলে গেছেন? কখন আসলেন আপনি? ফারদিন শৈলীকে পেছন দিকে ফিরিয়ে জামার চেন টেনে দিল। এক্ষুনি আসলাম। এই বউ। শার্টের বোতামগুলো খুলে দাও না। ফারদিন সোফায় গা এলিয়ে দিল। শৈলী ঝুঁকে বোতাম খুলতে গেলে ফারদিন একটানে কোলে নিয়ে এলো। শৈলী একটা একটা করে সবগুলো বোতাম খুলল। শার্ট খুলে ফারদিন বিছানা ছুঁড়ে মারল। ফারদিনের উদাম গায়ের দিকে তাকাতেই পারে না শৈলী, অন্যদিকে মুখ ফিরিয়ে বসে থাকে। ফারদিন শৈলীর চুল খাট থেকে সরিয়ে শৈলীর ঘাড়ে আলতো করে চুমু খায়। আপনি গোসল করে নিন, আমি খাবার দিচ্ছি। খাবার চেয়েছি? দেখুন, আমি কিন্তু অলরেডি 2 বার গোসল করেছি, আরেকবার আমার সাথে করলে না হয়? দাঁড়ালেই কেমন মাথাটা ঘুরে যায়। খাওয়া দাওয়া করো না? আজ থেকে আমি বসে থেকে খাওয়াবো তোমায়, এখন একটু আদর করো। টানা 5 দিন পর আজ মেহের জ্বর কমেছে। এমনিতেই রোগা পাতলা, তার উপর এত জ্বরের ধকলে মেয়েটা যেন বিছানার সাথে মিশে গেছে। মুরসালিন 2 দিন হলো ঢাকা গেছে, আজ ফেরার কথা। মুরসালিনের মা রিজিয়া বেগম আয়েশার সাথে রোজ রাতে কথা বলে। ফায়াজ মেনে নিয়েছে শুনে সে কি খুশি। আগামী 14 তারিখ তাদের বিয়ের অনুষ্ঠান, কিন্তু যাওয়া হবে কিনা কোনো নিশ্চয়তা নেই। নিজেদের ভাগের জমিটুকু বিক্রি হয়ে গেছে, টাকাও পাঠিয়ে দিয়েছে বাড়ির মালিককে। কন্ট্রাক্ট অনুযায়ী করাচির বাড়িটা তারা পেয়ে গেছে, কিন্তু এদিকটা গুছিয়ে যেতেও কিছুটা সময় লাগবে। বড় ছেলের বউ অন্তঃসত্ত্বা, ছেলেটা যেমনই হোক বউটা মানুষের বাচ্চা, তাকে নিয়ে বড় চিন্তা রিজিয়ার। পরপর 2টা মৃত বাচ্চা হওয়ার পর আবার গর্ভবতী হয়েছে। মুরসালিন ঢাকাতে তার ফুপির প্রাক্তন স্বামীর বাড়িতে আছে। মারজান চলে যাওয়ার পর তাদের সম্পর্কে আগের তুলনায় বেশি ঘনিষ্ঠ। আর ওইটা মুরসালিনের শ্বশুর বাড়িও। ছাদে বসে গল্প করছে রওনাক আর মুরসালিন। রওনাক প্রেমার সৎ ভাই। সত্যি সত্যি তুমি মেয়েটাকে অন্য আরেকজনের সাথে বিয়ে দিয়ে দিলে তো কি করতাম? আমি যে প্রেমাকে কথা দিয়েছিলাম, সে মারা গেলেও আমি কখনো বিয়ে করব না, মেহেরকে নিয়ে থাকব। রওনাক মুরসালিনের ঘাড়ে মাথা রেখে বলে, কিন্তু ভাইয়া, আপু তো আর নেই। কে বলেছে ও নেই? ও রোজ আসে, আমার পাশে শুয়ে থাকে। আমি রাত করে বাড়িতে ফিরলে আজও দেখতে পাই ও গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে ঘরের এক কোনায়। আজও আমার আলমারিতে রাখা শাড়িগুলো থেকে প্রেমার গায়ের গন্ধ আসে। আমি আমার প্রেমার জায়গা কাউকে দিতে পারবো না। আপুকে কারা মেরেছিল ভাইয়া? বললে কি বিশ্বাস করবি? বিয়ের পর আজ প্রথম শৈলী বাপের বাড়ি এসেছে। ঠিক বাপের বাড়ি বলে না এটাকে, তবে শৈলীর কাছে এটাই তার বাপের বাড়ি। আয়েশাকে জড়িয়ে ধরল। শৈলীকে কেমন অন্যরকম লাগছে, বিবাহিত বউদের যেমন লাগে আর কি। সাজ পোশাকেও ভিন্নতা এসেছে, নাকে নাকফুল উঠেছে। সেই ঘণ্টাযুক্ত নুপুরটা আর পায়ে নেই, সেটা ফারদিন খুলে নিয়েছে। বিশেষ মুহূর্তে ওটার শব্দ খুব ডিস্টার্ব করে ফারদিনকে। হাতে স্বর্ণের চিকন চুড়িজোড়া চিকচিক করছে। আয়েশা নজর লাগার ভয়ে মাশাল্লাহ বলল। ফারদিন এসে রান্নাঘরে ঢুকল। ফ্রিজটা খুলে একটা আপেল আর একটা কোল্ড ড্রিঙ্কের ক্যান বের করে সোফায় বসল। ভাই, শ্বশুরবাড়ি এসেছিস, একটু তো সেরকম আচরণ কর। ফায়াজের কথাকে তুচ্ছ করে দিয়ে ফারদিন মারজানকে বলল, আমি? তুমি আমার শাশুড়ি? মারজান বেগম মুচকে এসে বলল, না, তুই তো আমার ছেলে। ফারদিন ফায়াজের দিকে তাকিয়ে ভ্রু নাচায়। মারজান শৈলীকে ডেকে কাছে আসে। কেমন লাগছে মা? নতুন সংসার, শ্বশুরবাড়ি, সব ঠিকঠাক তো? ফারদিন মাঝখান থেকে বলে, সরাসরি জিজ্ঞেস করলেই তো পারো, দিনরাত আমাকে সহ্য করে বোর হয়ে গেছে কিনা। সবাই হো হো করে হেসে উঠল। মারজান শৈলীর মাথায় হাত দিয়ে বলল, আচ্ছা, আমরা এটা আগে কেন ভাবিনি যে শৈলী আর ফারদিনের সম্বন্ধ করা যায়? তুমি ভাবনি তো কি হয়েছে আম্মি, আমরা ভেবে নিয়েছি। হয়েছে, এবার ঘরে যা, বিশ্রাম নে, যা। ফারদিন আর শৈলী নিজেদের ঘরে চলে গেল। ফারদিন ঘরটাকে ভালো করে দেখল। এ বাড়িতে আগে কত এসেছি, কিন্তু এই ঘরটাতে আসা হয়নি। শৈলী ফ্রেশ হয়ে নিল, বিকেলে শপিংয়ের জন্য বের হবে। ভর দুপুরবেলা আমিরদের আমবাগানে এক নারীর মরদেহ পাওয়া গেছে। 23 বা 24 বছরের যুবতী নারীকে অমন ভয়ঙ্করভাবে কে মারতে পারে? চারদিকে হইচই পড়ে গেছে এ নিয়ে। তবে সবার প্রথমে যে আমিরদের ছোট ছেলে অভিকে সন্দেহ করা হবে তা সকলেই জানে। এসব কুকীর্তি তার দ্বারাই সম্ভব। এমন অভিযোগ এর আগে বহু উঠেছে, কিন্তু প্রত্যেকবারই অর্থের জোরে ছুটে এসেছে। কিন্তু এবার সরাসরি তাদের বাগানেই খুন। এবার বিষয়টা বেশ জটিল হবে। বিকেল থেকে বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি। বাধ্য হয়ে শপিংয়ের প্ল্যান ক্যান্সেল করল তারা।
আয়শা চুল মুছতে মুছতে বেলকনিতে রাখা ফুলের টপটা একটু সরিয়ে রাখল। নীল শাড়ির সাথে কালো ব্লাউজ, এ না হলে বাঙালি নারী? ফায়াজ চোখ ভরে দেখল তার প্রিয়তমার অপরূপ অঙ্গ। বাহিরে বৃষ্টি, আবহাওয়া বেশ ঠান্ডা। এমন পরিবেশে সেও স্ত্রীকে কামনা করা যে কোনো পুরুষের অধিকার। ফায়াজ শৈলীর চুল সামনে থেকে সরিয়ে দিল। শাড়ির ফাঁক দিয়ে বেরিয়ে থাকা উন্মুক্ত মেদহীন ফর্সা পেটে আলতো করে হাত ছোঁয়ায়। পাজাকোলা নিয়ে শুয়েই দেয় বিছানায়। আজ আয়শাও যেন বাধা দিচ্ছে না। ফায়াজ আয়শার উপরে ঝুঁকে আয়শাকে দেখতে থাকে। আয়শা ফায়াজের কলার ধরে এক টান দিয়ে ফায়াজকে নিজের সাথে মিশিয়ে নেয়। দুটি দেহ মেতে ওঠে উন্মাদনায়। বাহিরে ঝড় বৃষ্টি, ভেতরে একটা দম্পতি সুখের মুহূর্ত পার করছে। আয়শা ফায়াজের নগ্ন বুকে শুয়ে। তাদের আবৃত করে রেখেছে শুধু একটা সাদা চাদর। আয়শার পরা নীল রঙা শাড়ি আর ব্লাউজটা ফ্লোরে পড়ে আছে। এমন সুন্দর মুহূর্ত আমার জীবনে কখনো আসেনি আয়শা। আয়শা মুখ তুলেছে না উপরের দিকে, যেন লোকটার মুখের দিকে তাকাতেই পারবে না। কি হলো, তাকাচ্ছ না যে? রাত প্রায় 2টা। পুকুরের এই পার থেকে শোনা যায় শিয়াল কুকুরের ডাক। একটু পরপর বাতাস বয়ে যাচ্ছে। চারপাশে আমবাগান। আমবাগানে ঠিক মাঝ বরাবর বানানো এই চালাটি আমিরদের যুগ যুগ ধরে মাছের ব্যবসার নামে অবৈধ ব্যবসার মূল কেন্দ্র। আরও বেশি সুবিধা হয়েছে প্রিমা মারা যাওয়ার পর থেকে। এই আমবাগানে পাওয়া গিয়েছিল প্রিমার ঝুলন্ত মরাদেহ। তারপর থেকে কেউ এই আমবাগানটার কাছে যায় না, শুধু মুরসালিন বাদে। মুরসালিন প্রায় রাতে পুকুরটার পাড়ে গিয়ে বসে, কখনো তো রাতটাও কাটিয়ে দেয় সেখানে। এই তো 3 দিন আগের ঘটনা। সেদিনও আমবাগানের পুকুরটার পাশে বসে মুরসালিন। তবে আজ মুরসালিন একা নয়, সঙ্গে এক নারী। 23-24 বছর হবে হয়তো। মুরসালিন চালার পাড়ে মাটিতে বসে, তার মাথা বরাবর নারীটি মাচায় বসে। নারীটির চোখে মুখে আনন্দের ঝলক। হাত বুলিয়ে দিচ্ছে মুরসালিনের মাথায়। জানো মুরসালিন, আমি কোনোদিন ভাবিনি তুমি আমায় কখনো ভালোবাসবে। মুরসালিন বাঁকা হাসল। এই হাসিটা আনন্দের নয়, কেমন ভয়ঙ্কর সেই হাসিটা। চোখগুলো যেন জ্বলছে। মাথা থেকে নারীটির হাত ধরে এনে একটা চুমু খেল। কেন ভালোবাসবো না ফারনাজ? এই ভালোবাসা পেতেই তো আমার প্রিমাকে খুন করেছে তোমরা। তা শুধুই কি ভালোবাসা, নাকি আহসান মালিক টাকাও দিয়েছিল? মুহূর্তের মধ্যেই নারীটির হাস্যোজ্জ্বল চেহারায় ভয় আর আতঙ্ক নিয়ে আসলো। 4 বছর আগে এই আমবাগানে যে এক নৃশংস হত্যা তারা করেছিল, সেই মুলতবি খাতা যেন হঠাৎ করে খুলে বসল মুরসালিন। নারীটি ভয়ে ভয়ে উত্তর দিল, কি যাতা বলছো? প্রিমাকে কেন আমরা মারতে যাব? আমায় বিয়ে করবে ফারনাজ? করব। আচমকা নারীটির হাত পেছনে নিয়ে চেপে ধরল নারীটিকে। এক গভীর চুমু খেল তার ঠোঁটে। নারীটি যখন চুম্বনে মত্ত, শারীরিক উত্তেজনায় পাগল প্রায়, সেই মুহূর্তে খেয়াল করল তার হাত দুটো পেছনে বাঁধা হয়ে গেছে। এটা কি করছো মুরসালিন? হাত কেন বাঁধলে? উপরে দেখো ফারনাজ। ফারনাজ উপরে তাকিয়ে দেখল গাছের বড় ডালটার সাথে দড়ি ঝুলছে। দড়িতে ফাঁস বানানো। নারীটি চিৎকার দিতে গিয়েও পারল না, কারণ ওপর দিকে মাথা তুলে তাকানোর সাথে সাথে মুরসালিন তার মুখে 18 টেপ লাগিয়ে দিয়েছে। মুরসালিন ধীরে সুস্থে দড়িটার আরেক প্রান্ত ঢিলে করে ফাঁস বানানো অংশটা নিচু করল। কোনো তাড়াহুড়ো নেই তার। ফাঁসটা ফারনাজের গলায় পরিয়ে দিল। এভাবেই আমার প্রিমাকে মারার জন্য ছলনা করে ডেকে এনেছিলে তুমি। দড়িটার অপর প্রান্ত টেনে গাছের সাথে বেঁধে দিল মুরসালিন। নারীটি ছটফট করতে করতে একসময় নড়াচড়া বন্ধ হয়ে গেল। তার মোবাইলটা চালার পুকুরে ফেলে মুরসালিন বাড়িতে চলে আসে। শৈলী, ফায়াজ আর আয়শাকে এত ঘনিষ্ঠ অবস্থায় দেখে লজ্জায় অন্যদিকে ফিরে এক দৌড়। ফারদিনের সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলে ফারদিন ধরে ফেলল। দৌড়াচ্ছ কেন? এমনি। রেডি হয়ে নাও, বাড়িতে যেতে হবে। শুনুন না, বলো। শৈলী মাথা নিচে করে আঙুল ওড়না পেঁচাতে পেঁচাতে বলল, আজকে থেকে যাই? নো ওয়ে যান, আমার প্রচুর কাজ। নিজেই তো অফিসের সব কাজ ঠেলে ঠুলে ঢুকিয়ে দিলে, আবার নিজেই বলছো থেকে যেতে। তাহলে আপনি যান, আমি না হয় কাল যাব। আমার তোমায় ছাড়া ঘুম আসবে না। অসহায়ের মতো বলল কথাটা। শৈলী আবারও বলল, একটা দিনই তো। ফারদিন এবার চোখ গরম করে তাকায় শৈলীর দিকে। ফারদিনের রাগান্বিত চেহারা দেখে শৈলী আর কিচ্ছু বলতে পারে না। ঘরে গিয়ে মন খারাপ করে বসে থাকে। ফারদিন বিদায় নিতে ফারাজের রুমে গিয়ে দেখে ফারাজ আর আয়শা দুজনেই গোসল করেছে মাত্র। আয়শা সালোয়ার কামিজ পরা, আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে, আর ফায়াজ সদ্য বের হলো গোসল করে, শুধু একটা টাওয়াল পরা। আয়শা মাথায় ওড়না দিল ফারদিনকে দেখে। ফারদিন বাঁকা হেসে ফায়াজের দিকে তাকিয়ে ভ্রু নাচালো। আমি বাড়ি যাচ্ছি ভাই, আল্লাহ হাফিজ, বেস্ট অফ লাক বলেই চোখ টিপল। ঘরে গিয়ে দেখে শৈলী মন খারাপ করে বসে আছে। ফারদিন গিয়ে শৈলীর হাত দুটো ধরে বলে, তোমায় হাসি খুশিতে বড্ড মানায় শৈলী, তোমার এমন মুখ আমি দেখতে চাই না। থাকো তুমি, কাল এসে নিয়ে যাব, আসছি। ফারদিন আর একবারও পেছনে তাকালো না, বেরিয়ে গেল বাড়ি থেকে। মারজান আর আহসান মালিকের থেকে বিদায় নিয়ে বাড়িতে ফিরে গেল। শৈলীর একটু মন খারাপ হলো, বোধহয় এমনটা করা উচিত হয়নি তার। আয়শাকে রান্নার সাহায্য করার জন্য গেল। কি করছেন আপা? এখন তো শ্বশুর বাড়িতে কাজ করতে হয়, এখন অন্তত আমায় করতে দিন। কোনো কাজই করতে হয় না ভাবি, ওই যে বিল্লাল কাকা আছে, উনি সব করেন। আচ্ছা আপা,
আপনি ভালো আছেন তো সত্যি? শৈলী হাসল। এই হাসি মলিন নয়, জোর করে নয়। আয়শা বেশ বুঝল এটা আনন্দের হাসি। খুব ভালো আছি ভাবি, ও আমায় খুব খেয়াল রাখে। জানো তো ভাবি, ও খুব কষ্টে বড় হয়েছে, কেউ ওর যত্ন নেয়নি। একটু কেয়ার করলে ও ভীষণ খুশি হয়। মাশাআল্লাহ, আল্লাহ এভাবেই ভালো রাখুক আপনাদের। রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘরে গেছে শৈলী। ফারদিন গেছে পরে একটাও কল বা মেসেজ কিচ্ছু করেনি। ফোন হাতে নিয়ে সে কখন থেকে অপেক্ষা করছে ফারদিনের কলের, কিন্তু পাষণ্ডটা কল করছে না। নিজেই দিল না পারতে। বলো, কোথায় আপনি? এই বাইরে। বাড়ি যাবো একটু পর। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? গেলেন পরে একটা কলও দিলেন না। কেন কল দিব? তুমি থেকে গেলে বাপের বাড়ি, তাই বলে কল দিবেন না? আর এত রাতে বাইরে কি ঘুম আসছিল না? কি করব? হ্যাঁ, ঘুম না ছাই। কোন মেয়ের সাথে গেছেন সেটা বলুন না। আমি আজ বাড়িতে নেই, এটাই সুযোগ। আর ওসব ছাইপাশ খেয়ে খবরদার যদি বাড়ি ফিরেছেন, আমি কিন্তু বিল্লাল কাকাকে জিজ্ঞেস করব। ফোনের অপর প্রান্ত থেকে হাসে ফারদিন। বউয়ের এই মিষ্টি শাসনগুলো খুব ভালো লাগছে তার। এতদিনে তার মনে হচ্ছে সে একা নয়, কেউ একজন আছে যে তার চিন্তা করে। কি হলো, কথা বলছেন না কেন? শৈলীকে আরেকটু রাগানোর জন্য ফারদিন বলল, আচ্ছা রাখছি তাহলে। ফারদিনের টোপটা কাজে লাগলো। শৈলী তেলে বেগুনে জ্বলে উঠল। এক্ষুনি আসুন, নিয়ে যান আমায়। ইস, শৈলী গাল ফুলিয়ে বসে আছে ফারদিন নিতে আসবে না বলে। তখন রয়ে গেল নিজেই, এখন আবার মিস করছে। একটু পর আবার কল দিল ফারদিনকে। শুনছেন? কি শুনবো? ফোন রাখো, বাসায় যাচ্ছি। সত্যি আসবেন না? আমার বয়ে গেছে এত রাতে কাউকে আনতে যেতে, তাও আবার এই ঝড় বাদলের রাতে। বলেই কল কেটে দিল ফারদিন। শৈলীর চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। লোকটা ভীষণ খারাপ, শুধু উপরে উপরে ভালোবাসা দেখায়। কাল আসুক নিতে। একদম যাব না আমি। 10 মিনিট পর আবার কল আসলো। ফারদিন ফোন করেছে। শৈলী তুলবে না ভেবেও তুলল। কি হয়েছে, ফোন দিচ্ছেন কেন বারবার? দরজাটা খোলো, ভিজে যাচ্ছে তো। শৈলীর মুখে মুহূর্তের মধ্যে হাসির ঢেউ খেলে গেল। এক দৌড়ে নিচে চলে গেল। গেট খুলে দেখে ফারদিন ভিজে চুপচুপে হয়ে আছে। শৈলী ফারদিনকে জড়িয়ে ধরে কান্না করে দিল। কি করছো, ছাড়ো, ভিজে যাবে তো, আমার শরীর ভেজা। আসবেন না বলে আসলেন কেন? যাব কি করে এভাবে? আজ বরং থেকেই যাই। না, একদম না, আজই যাব, এক্ষুনি যাব। ফারদিন শৈলীকে কাছে টেনে নিয়ে বলল, কি ব্যাপার বউ, চলুন। না, সে তো যাবই, এত প্রেমের কারণটা কি? শৈলী ফারদিনের বাহু ধরে কাঁধে মাথা রাখল। কারণ আবার কি? আপনাকে মিস করা যাবে না নাকি? ওহ, মিস করছিলে? ঘুম আসছিল না? ও লে লে বউতা, চলো। ফারদিন ড্রাইভ করছে আর শৈলী পাশের সিটে ঘুমিয়ে গেছে। ফারদিন বারবার আর চোখে দেখছে আর মুচকি মুচকি হাসছে। গ্যারেজে গাড়ি ঢুকিয়ে ফারদিন বেরিয়ে এলো গাড়ি থেকে। শৈলী ভেজা গায়ে ঘুমাচ্ছে। ফারদিন ডাকল না, কোলে তুলে নিয়ে হাঁটা দিল ঘরের দিকে। শৈলীকে অচেতন অবস্থায় ফারদিনের কোলে দেখে বিড়লাল দৌড়ে এলো। ফারদিন বাবা, কি? চুপ, আস্তে কাকা, ঘুম ভেঙে যাবে তোর, চিৎকার করো না। ওহ, মা ঘুমোচ্ছে? যাও যাও, ভেতরে নিয়ে যাও, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ফারদিন শৈলীকে বিছানায় শুয়ে দিয়ে ভেজা কাপড় খুলে দিল। নিজের চোখে হাত দিয়ে সাদা চাদরটা শৈলীর গায়ে জড়িয়ে দিল। উল্টো দিকে ফিরে হাত মুষ্টিবদ্ধ করে বলল, কন্ট্রোল ফারদিন, কন্ট্রোল ইয়োরসেলফ। ফারদিন নিজেও পোশাক পাল্টে শুয়ে পড়ল সেই চাদরের ভেতর ঢুকে। এপাশ ওপাশ করে ঘুম আসছে না। না, ওকে জামা কাপড় পরিয়ে দিতে হবে, কিন্তু কাপড় পরাতে গেলেই ঘুম ভেঙে যাবে, ও জেগে যাবে। ফারদিন মনে মনে ভাবল, কয়েকটা চুমু খেলে বোধহয় ঘুম ভাঙবে না। যেই ভাবা সেই কাজ। শৈলীর গালে কয়েকটা চুমু খেয়ে শৈলীর নগ্ন বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল ফারদিন। সকালে ঘুম ভাঙতেই শৈলী নিজেকে ফারদিনের বাহুতে আবিষ্কার করল। আস্তে করে ফারদিনের থেকে সরে আসতে চাইল, কিন্তু বেশ শক্ত করে আবদ্ধ করে রেখেছে ফারদিন। নিজের দিকে খেয়াল হতেই চমকে উঠল শৈলী। তার গায়ে অন্য পোশাক, তার মানে ফারদিন পাল্টেছে। রেগে লোকটার মুখের দিকে তাকালো। ঘুমন্ত অবস্থায় কি নিষ্পাপ লাগছে, যেন কিচ্ছুটি বোঝে না। লাল ঠোঁট চোরায় আঙুল ছুঁয়ে দিল শৈলী। গালে হাত দিতে প্রচণ্ড তাপ অনুভব করল। কপালে হাত দিয়ে দেখল জ্বরে শরীর পুড়ে যাচ্ছে যেন। শৈলী তড়িঘড়ি করে উঠে বসল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গেল রান্নাঘরে। বীরলাল নাস্তা বানিয়ে রেখেছিল। সে খাবার আর ওষুধ নিয়ে ঘরে এলো। ফারদিনের মাথায় আলতো করে হাত বুলিয়ে ডাকল, এই যে শুনছেন, বৈশাখ মাস চলছে। যখন তখন ঝড় বাদল শুরু হয়ে যায়। সকাল থেকেই চারদিকে থমথমে। ঝড়ো হাওয়া বইছে পুরো দমে, একটু থামে আবার আসে। এর মধ্যে মুরসালিন আর মেহের পাকিস্তান যাবে। ফ্লাইট সন্ধ্যা 6টায়। একেবারে চলে যাচ্ছে তারা, নতুন বাড়িটায় উঠবে। ফারদিনের অফিসে একটা চাকরি হয়েছে, মেয়ে নিয়ে থাকবে। মুরসালিনের মা অভির বউয়ের বাচ্চা হওয়ার পরই যাবে। মাকে বিদায় জানিয়ে মুরসালিন বেরিয়ে যায় এয়ারপোর্টের উদ্দেশ্যে। মেহেরের খুশি দেখে মুরসালিনও হাসে। কত স্বপ্ন ছিল প্লেনে উঠবে, কতদিন পর তার মামনির কাছে যাচ্ছে। সব ফর্মালিটি পূরণ করে তারা বিমানের নির্ধারিত সিটে বসল। আচ্ছা বাবা, আম্মু কি ওখানে আছে? মেহেরের প্রশ্নে মুরসালিনের হাসি খুশি মুখটা বিষণ্ণ হয়ে গেল। কি বলবে এবার মেয়েকে? বলো না বাবা, আম্মুর কাছে যাচ্ছে তো? মুরসালিন হাসার চেষ্টা করল। হ্যাঁ মা, আমরা তার কাছে যাচ্ছি।
মেহেরের খুশি দেখে মুরসালিনের চোখের পাতা ভিজে উঠল। মেয়ের থেকে সেটুকু আড়াল করতে সানগ্লাস পরে নিল চোখে। আয়শা আজ রান্নাবান্নায় ভীষণ ব্যস্ত। তার একমাত্র ভাইজি প্রথম তার বাড়িতে আসছে। অনেক রকমের রান্নার আয়োজন করেছে আয়শা, কিন্তু ফায়াজ বড় জ্বালাচ্ছে। এ একবার জড়াজড়ি করছে, একবার সবজি কেটে দিতে চাইছে, আবার বলছে ঘরে চলো। আয়শা আবার রেগে গেল। কি করছেন বলুন তো? কাজ করতে দেবেন না নাকি? আর আপনার রান্নাঘরে কি কাজ? ফায়াজ মুখটা ছোট করে বলল, রান্নাঘরে কোনো কাজ নেই, কাজ তো তোমার সাথে। ঘরে চলো না, রান্না পরে করো। আপনি যান, আমি 1 ঘন্টার মধ্যে আসছি। ফায়াজ গেল না, মন খারাপ করে দাঁড়িয়ে রইল আয়শার পাশে। আয়শা রান্না করে চলেছে নিজের মতো। একটু পর ফায়াজ পেছন থেকে জড়িয়ে ধরল আয়শাকে। কি হচ্ছেটা কি, ছাড়ুন। কথাটা একটু চেঁচিয়ে বলল আয়শা। ফায়াজের এবার বোধহয় সত্যি অভিমান জমল। চলে গেল রান্নাঘর থেকে। আয়শার রান্না শেষ হতে 9টা বেজে গেল। মুরসালিন আর মেহের এয়ারপোর্টে চলে এসেছে। 2 ঘন্টার মধ্যে বাড়িতে এসে যাবে। আয়শা রান্না শেষ করে ঘরে যায় গোসল করতে। গোসল করে বের হয়। ফায়াজ খাটে শুয়ে শুয়ে মোবাইল চাপে। আয়শার দিকে তাকায় না। আয়শা ফায়াজকে উদ্দেশ্য করে বলে, রসমালাই বানিয়েছি, ফ্রিজে রেখেছি। কার যেন আবার পছন্দ, খেয়ে নেয় যেন। ফায়াজ ফোনের দিকে তাকিয়ে বলে, যার রসমালাই সে খাক। আয়শা ভেজা তোয়ালে বারান্দায় মেলে দিয়ে এসে ফায়াজের গা ঘেঁষে বসল। চুল ছাপটা দিয়ে চুলের পানিতে ভিজিয়ে দিল ফায়াজকে। ফায়াজ চোখ বন্ধ করে নিল। আয়শা ফায়াজের কাঁধে হাতের কোনোই ঠেকিয়ে একদম কাছে এসে গেল। ফায়াজ আয়শার দিকে তাকিয়ে ছোট ছোট করে বলল, বাই এনি চান্স তুমি কি আমাকে সিডিউস করতে চাইছ? আয়শার চোখগুলো কেমন আবেদনময়ী লাগলো ফায়াজের। ফায়াজ শুকনো ঢোক গিল, কিন্তু তার তো রাগ করে থাকতে হবে। ফায়াজ তৎক্ষণাৎ মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলল। আয়শা ফায়াজের থুতনি ধরে তার দিকে ফেরালো। এরপর ঠোঁটে গাঢ় করে একটা চুমু খেয়ে বলল, সরি। ফায়াজ বৃদ্ধ আঙুল দ্বারা ঠোঁট মুছে আবার এগিয়ে এলো আয়শার দিকে। আয়শা নিজের হাত দিয়ে ফায়াজের মুখ চেপে ধরল। ধাক্কা দিয়ে শুয়ে ফেলে ফায়াজের উপর উঠল। সরি। ফায়াজ বিরক্ত হয়ে বলল, কি তখন থেকে সরি সরি বলছো? এমন মোমেন্টে কেউ সরি বলে? আয়শা ফায়াজের কপালে চুমু খেয়ে উঠতে নিলে ফায়াজ টান দিয়ে নিজের বুকে নিয়ে আসে। উল্টে গিয়ে আয়শাকে নিচে ফেলে নিজে উপরে উঠে যায়। মুড তৈরি করে এখন চলে যাচ্ছ? মাত্র গোসল করেছি, আরেকবার না হয়। এমন সময় আয়শার ফোন বাজল। শৈলী ফোন করেছে। ফায়াজ রেগে বলল, এই মেয়েটার সাথে আমার কোন জন্মের শত্রুতা কে জানে? ওর সবসময় আমার রোম্যান্সের মুডে পানি ঢেলে দেওয়াই লাগবে। আয়শা ফায়াজের মুখে হাত দিয়ে ফোনটা কানে ধরল। হ্যাঁ শৈলী আপা বলুন। ভাবি, ফারদিনের খুব জ্বর, আমি আজ আসতে পারবো না। জ্বর বাঁধলো কি করে? আয়শার কথার মধ্যে বারবার ঠোঁটে ঠোঁট লাগাচ্ছে ফায়াজ। আয়শা তার মাথা গলায় চেপে ধরল। ভাবি, আসতে পারবো না বোধ হয়, আর আসলেও একা আসতে হবে। আজ বাবার জন্মদিন আপা, আপনি না আসলে কষ্ট পাবে বাবা। আচ্ছা আমি চেষ্টা করব, রাখছি তাহলে। ফোন রেখে আয়শা ফায়াজকে নিজের থেকে ঠেলে সরালো। কি হচ্ছেটা কি? যান ফ্রেশ হয়ে আসুন, খাবার দিচ্ছে। তোমার মতো ফ্রেশ খাবার রেখে ওসব অয়েলি খাবার খাওয়ার মতো বলদ আমি না। ছি, ছাড়ুন, অশ্লীল লোক কোথাকার। ফারদিনের জ্বর কমে গেছে। শৈলী তার ভীষণ যত্ন নিচ্ছে। খাবার খাওয়ানো, ওষুধ খাওয়ানো, মাথা টিপে দেওয়া সবটাই নিজের হাতে করেছে। শৈলী রেডি হয়ে নিল ফায়াজের বাড়ি যাওয়ার জন্য। ফারদিন বিছানায় আতশোয়া হয়ে শৈলীর তৈরি হওয়া দেখছে। শৈলী রেডি হয়ে খাবার নিয়ে এলো। খাবার দেখে ফারদিন চোখ মুখ কুঁচকে নিল। এখন আবার কোন টাইমের খাবার আনলে তুমি? অসুস্থ হলে খাবারের জন্য সময় লাগে না, বুঝলেন? আমি খাবো না এখন শৈলী। এখন খাইয়ে না দিয়ে গেলে রাতে যে আর খাবেন না নিজে থেকে, সে কি আমি জানি না? ফারদিন অসহায়ের মতো মুখ করে বলল, তুমি কি রাতে আসবে না? আসবো তো। ফারদিন খাবার মুখে নিল। শৈলী যত্ন করে খাওয়াচ্ছে। ফারদিন খাচ্ছে আর শৈলীকে দেখছে এক মনে। কি দেখছেন অমন করে? তোমায় ভীষণ সুন্দর দেখাচ্ছে। আর খাবো না, পানি দাও। খেয়ে নিন তাড়াতাড়ি, সবটা খেতে হবে। শৈলী চোখ রাঙানি দেয়। ফারদিন মুচকি মুচকি হাসছে। শৈলী কপাল কুচকে বলে, আমি যখনই রাগারাগি করি তখনই দেখি আপনি হাসেন, ব্যাপারটা কি হ্যাঁ বলুন তো? ফারদিন খাবার মুখে নিয়ে বলে, তুমি যখন আমায় শাসন করো তখন তোমায় একদম বউ বউ লাগে। অন্য সময় বুঝি বউ বউ লাগে না? অন্য সময় প্রেমিকার মতো লাগে। ফারদিন শৈলীর মুখের ওপর আসা চুলগুলো কানের পাশে গুজে দিল। তার বাম হাত টেনে এনে নিজের বুকের ওপর রেখে বলল, জানো আমি কখনো ভাবিনি তুমি আমায় এত ভালোবাসবে। ভালোবাসছি বুঝি? বাসো না? না। অসুস্থ হলে সেবা করাকে ভালোবাসা বলে নাকি? আমি তো শুধু কর্তব্য পালন করছি। ফারদিনের হাসি খুশি মুখটা চুপসে গেল মুহূর্তেই। তার হাত থেকে শৈলীর হাত আলগা হলো অনায়াসে। শৈলী সেটা খেয়াল করল। ফারদিন ছাড়লেও শৈলী ছাড়ল না। খাবার মুখে দিতে গেলে ফায়াজ বলল, তোমায় খুব অসুবিধায় ফেলেছি না শৈলী? তোমায় বাধ্য হয়ে আমাকে খাওয়াতে হচ্ছে, সেবা করতে হচ্ছে, কিন্তু আমি তো তোমায় এসব করতে বলিনি শৈলী। এর আগেও আমার বহুবার জ্বর হয়েছে, পড়ে থেকেছে বিছানায়, খেতে বলারও লোক ছিল না। সেই জ্বরও কিন্তু সেরেছে, তাই এই জ্বরটাও সারবে। তোমায় কষ্ট করতে হবে না। আমি তো জোর করে বিয়ে করেছি তোমার ইচ্ছার বিরুদ্ধে। তবে তুমি চাইলে এখন চলে যেতে পারো, আমি আটকাবো না। শৈলী অবাক হয়ে গেছে ফারদিনের কথায়। শুধু ভালোবাসা না বলেছে বলে এত কথা? আপনি আমাকে চলে যেতে বলছেন? না আমি সেটা বলিনি। না আপনি সেটাই বলেছেন।
আপনি আমায় বাড়ি ছেড়ে চলে যেতে বলেছেন কোন সাহসে? বিয়ে করেছেন মনে নেই নাকি? বউকে বাড়ি থেকে চলে যেতে বলেছেন? ফারদিন আর কথা বলল না। শৈলী প্লেটগুলো নিয়ে চলে গেল। প্লেটগুলো রান্নাঘরে রেখে বিলাপ করতে করতে রুমে আসলো। আমায় বলে চলে যেতে? কেন? আমি নিচ থেকে এসেছিলাম, সে নিজে এনেছিল, বিয়ে করেছে, বাসর করেছে, এখন বলছে চলে যেতে। আমি সত্যি যাব, এবার আর আসবো না। শৈলী রাখতে রাখতে বেরিয়ে গেল। মুরসালিন এসেছে অনেকক্ষণ। হালকা কিছু নাস্তা করে রুমে বিশ্রাম নিচ্ছে। মেহের আর আয়শা বেলুন ফুলাচ্ছে। ড্রয়িং রুমটা সুন্দর করে সাজাচ্ছে ফুপু ভাতিজি মিলে। মেহের বলল, মামুনি, বাবা যে বলেছিল এখানে আম্মু আছে, কোথায় আম্মু? আয়শা কিঞ্চিত হাসল। আম্মা? তোমার আম্মু তো অসুস্থ, তাই হসপিটালে আছে, চলে আসবে। ভাবি, শৈলী এসেছে। দরজা থেকে ডাকতেই আয়শা হাসি খুশি মুখে এগিয়ে এলো। জড়িয়ে ধরল একে অপরকে। আয়শা হাসি মুখে বলল, কেমন আছেন আপা? শৈলী কাঁধের ব্যাগটা সোফায় রেখে বলল, আলহামদুলিল্লাহ। শৈলী দেখল সোফার উপর 4-5 বছর বয়সী একটা মেয়ে দাঁড়িয়ে আছে। একটা মিনি ফ্রক পরা, চোখগুলো একদম টানা টানা, কোমর পর্যন্ত চুল, হাতে একটা বেলুন। আয়শার দিকে তাকিয়ে বলল, ভাবি, বাচ্চাটা কার? আয়শা মেহেরের মাথার ব্যান্ডটা ঠিক করে দিয়ে বলল, ও মেহের, ভাইজানের মেয়ে। এক মুহূর্তের জন্য শৈলীর হৃদস্পন্দন থেমে গেল। মনে পড়ে গেল তার এক না হওয়া সংসারের গল্প। মনে মনে মেয়ে হিসেবে স্নেহ ভালোবাসা দিয়ে মোড়ানো এক না হওয়া মা। এই বাচ্চাটারই মায়ের অধিকার পাওয়ার স্বপ্ন দেখত শৈলী। চোখের পানিটুকু আড়াল করে ফেলল মুহূর্তে। ওপর থেকে মুরসালিনের গলা শোনা যায়, ফায়াজ একটু ঘরে আসবে? শৈলী ওপরে তাকায়। চোখাচোখি হয় দুজনের। মুরসালিন দেখে শৈলীর বেশভূষা পাল্টেছে। হাতে মোটা দুটো রুলি, সোনার বোধ হয়, বেশ চমকাচ্ছে হাতে। নাকের নাকফুলটা জলজল করছে, মাথা ওড়না দিয়ে ঢাকা, একদম বউ বউ লাগছে। মুরসালিন দৃষ্টি সরিয়ে নেয়। শৈলী আয়শা আর মেহেরের সাথে ড্রয়িং রুম সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। ফায়াজ মুরসালিনের ঘরের সামনে থেকে ডাকে, আসবো ভাইজান? এসো এসো, বলার কি আছে? কিছু বলবেন? মুরসালিন হাতের বইটা বন্ধ করে সেলফে রাখল। ফুপার ওপর হামলা হয়েছিল ফায়াজ, খুনের চেষ্টা করা হয়েছিল তাকে। কে করতে পারে এমন ভাইজান? মুরসালিন ফায়াজের দিকে ঘুরে বলে, আমার কথা মন দিয়ে শোনো। এই খুনি চক্রটা শুরু থেকেই আমার পরিবারের অনেক লোক খুন করেছে। আমার বড় চাচি, আমার বাবা, আমার স্ত্রী। এই খুনি চক্রে 6 জন লোক আছে, তার মধ্যে 2 জন মহিলা, 4 জন পুরুষ। তাদের 1 জন পুরুষ আর 1 জন মহিলা তো শেষ, বাকি রইল আরও 4 জন। এরাই তোমার বাবাকে খুন করার চেষ্টা করেছিল, আল্লাহ রহমতে বেঁচে গেছে। ফায়াজ খুব ভাবনায় পড়ে যায়। তারা কারা ভাইজান? প্রমাণ ছাড়া আমি কিছু বলতে পারবো না ফায়াজ, তবে এদের একজন মাস্টার মাইন্ড আছে। বাবা, আঙ্কেল, তোমরা নিচে চলো, কেক কাটবো তো? মেহের কোমরে হাত দিয়ে কথাগুলো বলে। ফায়াজ এগিয়ে গিয়ে কোলে তুলে নেয় মেহেরকে। প্রিমা ওর মতো দেখতে ছিল, তাই না ভাইজান? মুরসালিন হাসে, একদম ওর মতো। ফায়াজ মেহেরের গালে চুমু খেয়ে বলে, তুমি যাও আম্মা, আমরা আসছি। মেহের দৌড়ে চলে যায়। আয়শা মেহেরকে গ্রিন কালারের একটা পার্টি ড্রেস পরিয়ে দেয়, হালকা একটু মেকআপও করে দেয়, একদম যেন বারবি ডল লাগছে তাকে। আহসান মালিক আসলো, তারা কেক কাটলো প্রথমে, তারপর খাওয়া দাওয়া শুরু করলো। আয়শা নিজ হাতে সবাইকে খাবার সার্ভ করলো। মুরসালিন মেহেরকে তুলে খাইয়ে দিচ্ছে। মেহের বারবার নিজে খাওয়ার জন্য হাত দিচ্ছে। শৈলী খাওয়া বাদ দিয়ে এক মনে দেখছে সেগুলো। খাওয়া দাওয়া শেষে বেসিনে গিয়ে দেখা হলো শৈলী আর মুরসালিনের। শৈলী কথা বলল না, চলে আসতে লাগলো। মুরসালিন বলল, এখনই চলে যাবে নাকি? শৈলী মুরসালিনের কথা শুনে দাঁড়ালো, ছোট করে বলল, রাতটা থেকে গেলে পারতে। শৈলী টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলল, ও বাড়িতে একা আছে, আগে থেকে তো একাই থাকতো, আমি না গেলে রেগে যাবে আবার, থাকতে পারে না আমায় ছাড়া। তোমার স্বামী আসেনি কেন? অনেক জ্বর কাল রাত থেকে। মুরসালিন ঠান্ডা গলায় বলে, ভীষণ ভালোবাসে তোমায়, তাই না? মুরসালিন হাসে, আমার অপেক্ষায় থাকলে কি এত সুন্দর সংসার পেতে? এত ভালো স্বামী, এত ভালোবাসা, এগুলো কখনো পেতে না। অতীতের খাতা খুলবেন না মুরসালিন সাহেব, অতীত খুব খারাপ জিনিস, বড় পীড়া দেয়। আমি ভালো আছি, ফারদিন আমায় ভীষণ ভালোবাসে, আর 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 আমি ওকে খুব ভালোবাসি। আমি ছাড়া ওর কেউ নেই, আসছি আমি, ও অপেক্ষা করছে। শৈলী বাড়ির সবাইকে বিদায় জানিয়ে বেরিয়ে যায়। ড্রাইভার বলে, ম্যাডাম, স্যার ফোন করেছিল, আপনি কখন ফিরবেন সেটা জানার জন্য। শৈলী গাড়িতে বসে বলে, এখনই যাব, চলুন। গাড়ি স্টার্ট করে রওনা হলো তারা। 30 মিনিটের মধ্যেই পৌঁছে গেল। বাড়িতে ঢুকে শৈলী দেখে ফারদিন কাউচে শুয়ে টিভিতে ক্রিকেট খেলা দেখছে। শৈলীকে ঢুকতে দেখে কথা বলল না কোনো, এমনকি তাকালো না সেদিকে। শৈলী বুঝল ফারদিন রেগে আছে, তার রাগ ভাঙাতে হবে। পোশাক পাল্টে হাত মুখ ধুয়ে নিল। ফারদিনের কাছে গিয়ে প্রথমে কপালে হাত দিল। তাপমাত্রা স্বাভাবিক আছে, জ্বর নেই এখন। চুলে হাত দিতেই বুঝল চুল এখনও ভেজা, তার মানে গোসল করেছে। শৈলী রেগে বলল, আপনি কেন গোসল করেছেন আবার? রাত 9টা বাজে, এই জ্বর শরীরে আপনি গোসল করেছেন? বোধবুদ্ধি সব লোপ পেয়েছে? ফারদিন জবাব দেয় না, এক মনে টিভি দেখছে।
শৈলী রিমোট নিয়ে টিভি বন্ধ করে দিল। আমি আপনার সাথে কথা বলছি, আর আপনি কি ওই টিভির দিকে তাকিয়ে আছেন? ফারদিন উঠে ঘরে চলে গেল। শৈলীও গেল পেছন পেছন। ফারদিন গিয়ে সোজা বিছানায় শুয়ে পড়ল। শৈলী গিয়ে ফারদিনের মাথার কাছে বসল। আলতো করে মাথায় হাত বুলিয়ে দিল। মন খারাপ করে বলল, আপনি রেগে আছেন আমার ওপর? আমি তো মজা করছিলাম। ফারদিন কথার জবাব দিল না। তবুও শৈলী ফারদিনের পাশে শুয়ে ফারদিনকে নিজের দিকে ফেরালো। শুনুন না। ফারদিন চেয়ে রইল শৈলীর দিকে, চোখগুলো লাল, যেন কত কিছু বলতে চায় ওই চোখ। শৈলী ফারদিনের গালে হাত দিয়ে বলল, আপনি রেগে থাকলে আমার একটুও ভালো লাগে না। শৈলীর চোখের কয়েক ফোঁটা পানি বালিশে গড়িয়ে পড়ল। ফারদিন চোখ বুজে নিল। শৈলীকে টেনে বুকের মধ্যে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। মাথা একটা চুমু দিয়ে বলল, ভালোবাসো না? তাহলে ইগনোর করলে কষ্ট হয় কেন? শৈলী কেঁদে কেঁদে বলল, বাসি তো। ফারদিন শব্দ করে হাসল। তোমার উপর আমি রেগে নেই সুইটহার্ট, শুধু এই কথাটুকু শোনার জন্য রাগ করে থাকার নাটক করছিলাম। শৈলী ফারদিনের বুকে ধূপধাপ কিল দিয়ে বলল, আপনি খুব খারাপ, ছাড়ুন আমায়। ফারদিন হাসতে হাসতে শৈলীকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। আদর করে দাও, এখন বড্ড আদর পাচ্ছে। শৈলী ফারদিনের কপালে চুমু খেয়ে বলল, এরকম নাটক যদি আর কোনোদিন করেছেন। ফারদিন শৈলীর জামার নিচ দিয়ে নগ্ন পেটে হাত রাখল। তোমার ভালোবাসা পেতে তো এমন করি, এখন একটু আদর প্রয়োজন, নয়তো অসুস্থ হব না। প্লিজ গিভ মি জান। বিয়ের অনুষ্ঠানের আর 5 দিন বাকি। পুরো দমে চলছে অনুষ্ঠানের তোড়জোড়। শপিং, জুয়েলারি, ড্রেস, কে কোন পার্লারে সাজবে, এসব নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে শৈলী আর আয়েশা। তাদের পেছন ঘুরতে ঘুরতে ফায়াজ আর ফারদিনের অবস্থা নাজেহাল। ফারদিন শপিং মলে ঘুরে ঘুরে রাজ্যের ক্লান্তি নিয়ে বাড়ি ফিরেছে। ফায়াজ আর আয়েশা ক্লান্ত শরীরে গা এলিয়ে দিল বিছানায়। মুরসালিন সকাল থেকে বাড়িতে ছিল না। মেহের সারাদিন মারজানের সাথে থেকেছে। মারজান মেহেরকে দেখলে ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়ে। প্রিমার মুখটা মনে পড়ে ভীষণ, একদম প্রিমার মতো দেখতে হয়েছে। বাড়ি ফিরে মুরসালিন আহসান মালিকের ঘরে গেল। আহসান মালিক আরাম চেয়ারে বসে সংবাদপত্র পড়ছিলেন। মুরসালিন ঘরের সামনে গিয়ে বলল, আসবো আঙ্কেল? আহসান মালিক পেপার রেখে দরজার দিকে তাকায়। আরে এসো বাবা, বলার কি আছে? তোমায় না বলেছি এটাকে নিজের ঘর মনে করবে? মুরসালিন একটা চেয়ার টেনে আহসান মালিকের মুখোমুখি বসে একটু ঝুঁকে বলে, আর কতদিন নিজেকে আর নিজের খুন করার প্রতিভাকে গোপন রাখবেন আঙ্কেল? এবার তো প্রকাশ্যে আসুন। আহসানের মাথায় বিস্ফোরণ ঘটানোর জন্য মুরসালিনের কথাগুলো যথেষ্ট ছিল। আহসান চেয়ার ছেড়ে থপ করে উঠে পড়ল। মুরসালিনও উঠল। কি ভেবেছিলেন আমার বাবা, আমার স্ত্রী, আমার বড় চাচি সবাইকে মেরে সারা জীবন সাধুর মুখোশ পরে ঘুরে বেড়াবেন? তার হচ্ছে না ফুপা। আহসান মালিক ভয় পাওয়ার ভঙ্গিমায় বলল, ওরে বাপরে, আমি তো খুব ভয় পেয়ে গেলাম মুরসালিন। তোমার মতো ছেলে আমার কি করবে বলো তো? আপনি আমার সংসার ভেঙেছেন, আমার নিষ্পাপ বাচ্চা মেয়েটাকে মাহারা করেছেন। এখনও অনেকের অনেক কিছু হারানো বাকি মুরসালিন, দেখতে থাকো। গোপনে চাল চালতে বড় অসুবিধা হচ্ছিল জানো? ভালোই হলো সবটা জেনে গেলে। আমিও দেখব আঙ্কেল আপনার কয়টা পরিকল্পনা সফল হয়। বিয়ের আর 4 দিন বাকি। আয়েশা সকালের নাস্তা তৈরি করে শৈলীর সাথে শপিংয়ে গেছে। আর অল্প কিছু কেনাকাটা বাকি। ফায়াজকে আর সাথে নিল না, তাই দুজনে কেনাকাটা করে ফিরতে ফিরতে বিকেল হলো। বাড়িতে এসে আয়েশা দেখে মেহের ঘুমিয়ে আছে। ব্যাগগুলো রেখে ফ্রেশ হয়ে ফায়াজকে কল করলো। কয়েকবার কল করলো কিন্তু নাম্বার বন্ধ। আয়েশা মারজানকে ডাকে, আম্মা আম্মা, আপনার ছেলেকে দেখছি না যে, কোথায় গেছে জানেন? আমি তো দেখলাম যে বড় একটা লাগেজ নিয়ে বেরিয়ে গেল, বলল কোনো কাজে। কই, আমায় তো কিছু বলল না। কখন ফিরবেন তা কিছু বলেছে? না মা, তা তো তেমন কিছু বলেনি। রাতে ফায়াজের চিন্তায় খাবারটাও খায়নি আয়েশা। মুরসালিনকে সবটা বলেছে। মুরসালিনও সব জায়গায় খোঁজ করেছে, কিন্তু ফায়াজ কোথায় গেছে কারো কাছে কোনো খোঁজ পাচ্ছে না। সকাল হলেই মেহেন্দি, সব আত্মীয় স্বজন চলে আসবে। এর মধ্যে ফায়াজ কোথায় গেল? চিন্তার ভাঁজ পড়ল সকলের কপালে। ফারদিনও কিছু জানে না। আয়েশা চিন্তায় কিচ্ছু ভাবতে পারছে না। ফায়াজ এমন তো কোনোদিনও করল না। সারা রাত বেলকনিতে বসে বসে কেঁদেছে আয়েশা। ভোরের দিকে একটু ঘুমিয়েছিল, কিন্তু চেঁচামেচি আর দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভাঙে সকালে। দরজা খুলেই দেখে শৈলী। ভাবি, তাড়াতাড়ি নিচে আসুন, ভাইজানের মেইল এসেছে বড় বাবার কাছে। আয়েশা তাড়াতাড়ি বিছানা ছেড়ে ওঠে। বিছানা ছেড়ে ওড়না মাথায় দিতে দিতে দৌড় লাগায় নিচে। আহসান মালিক সোফায় বসে মাথায় হাত দিয়ে বিলাপ করে করে কাঁদছেন। মারজানও কাছে বসে বসে। আহসান মালিক নিজের কপাল চাপড়ে চাপড়ে বলছে, আমি কত করে বুঝিয়েছিলাম এ ছেলেটাকে, সংসারটা কর বাবা। ছেলেটা শুনল না। কয়েকটা দিন মায়ের কাছে থাকার জন্য সংসার করার অভিনয় করল, এখন পালালো আবার দেশ ছেড়ে। আয়েশা দৌড়ে গিয়ে আহসান মালিকের পায়ের কাছে বসে বলল, বাবা কি বলছেন আপনি? কোথায় গেছে ফায়াজ? আয়েশা কেঁদে ফেলল পা ধরে। আহসান মালিক বলল, তোর কপালটা পুড়ল রে মা, ওই অমানুষটা ও আবার বিদেশ চলে গেছে। মুরসালিন চোয়াল শক্ত করে তাকিয়ে আছে আহসান মালিকের দিকে। আহসান মালিক মুরসালিনের দিকে তাকিয়ে বাঁকা হাসল। ধোকাবাজ। আয়েশার গগন বিদারী চিৎকারে কেঁপে উঠল মালিক নিবাসের হল রুমটা।
আয়শা কান্না থামিয়ে হঠাৎ কেমন অদ্ভুত আচরণ করছে, মাথার চুল টেনে ধরছে, আবার কখনো মুখ চেপে ধরে কী সব বিড়বিড় করছে। এদিক থেকে ওদিক যাচ্ছে, আবার ওদিক থেকে এদিক আসছে। হঠাৎ আহসান মালিকের দিকে এগিয়ে গেল। কোথায় কোথায় মেলটা দেখাও আমায়, কি লিখেছে কই? আহসান মালিক ল্যাপটপের স্ক্রিনে মেলটা দেখালো, যাতে স্পষ্ট ইংরেজিতে লেখা, বাবা আমি আমেরিকা ব্যাক করছি, আম্মির খেয়াল রেখো আর নিজেরও, আমি আর ফিরব না, আর ওই মেয়েটার সাথে আমি লাইফ কাটাতে পারবো না, তবে তোমরা চাইলে তোমাদের কাছে রেখে দিতে পারো, আই ডোন্ট মাইন্ড, বাই ফায়াজ। আয়শা স্তব্ধ হয়ে গেছে। ফায়াজ এভাবে বিশ্বাসঘাতকতা করবে তার কল্পনার বাইরে। থ মেরে বসে রইল আয়শা, নড়ছেও না কাঁদছেও না। শৈলী ঝাঁকাচ্ছে আয়শাকে, ভাবি কথা বলুন না, একটু কান্না করুন প্রয়োজন হলে, তবুও এভাবে থাকবেন না, কেউ ওনাকে বোঝাও, উনি দম বন্ধ হয়ে মরে যাবে। শৈলী কেঁদে কেঁদে বলল কথাগুলো। আয়শা উঠল, ঘরের দিকে হাঁটা দিল, দরজা ঠাস করে লাগিয়ে বসে পড়ল সেখানেই। তার কান্নায় ঘরের প্রত্যেকটা জড় বস্তুও যেন কষ্ট পাচ্ছিল। ভীষণ ভয়ঙ্কর সেই কান্না, ঠকে যাওয়ার কান্না। নিচে গান বাজনা শুরু হয়ে গেছে, এগুলো তার হেরে যাওয়ার সেলিব্রেশন। আয়শা হাঁটুতে মুখ গুজে বসে আছে, শুধু দেখা যাচ্ছে তার রক্তাভ চোখ জোড়া। এই চোখে কোনো মায়া নেই, আছে ঘৃণা আর হিংস্রতা। তবে কি ফায়াজ তার সতীত্ব নেওয়ার জন্যই এই মিথ্যা অনুভূতি দেখালো? যখন সেটা পেয়ে গেল পালালো। সেদিন ছাদে যখন হাতে হাত রেখে কথা দিল সুন্দর একটা সংসারের, ওর চোখে আয়শা সত্যি সত্যি ভালোবাসা দেখেছিল। আচ্ছা, চোখও কি মিথ্যা বলে? মুরসালিন পাশে বসায় আয়শা কথাটা বলল। মুরসালিন আয়শার মাথায় হাত দিয়ে বলল, তোকে সাজানোর লোক এসেছে আয়শা। আয়শা শব্দ করে হাসল। যার স্বামী তাকে পরিচয় দেয় না, ছেড়ে দিয়ে গেছে, সে কেন বিয়েতে বসবে? আয়শার মাথায় হাত দিয়ে মুরসালিন বলল, গোটা দুনিয়া তোকে বোঝালেও তুই কখনো এটা বিশ্বাস করিস না যে ফায়াজ তোকে ছেড়ে যাবে। নিশ্চয় কোনো চক্রান্ত চলছে। আমি তোকে কথা দিচ্ছি, 2 দিনের মধ্যে ফায়াজকে এনে দেব। তুই আমায় ভরসা করিস তো? কোথায় পাবে তাকে? এসব কি করেছে সব আমি জানি আয়শু, তুই মেহেরের খেয়াল রাখ, আর আমি যেমনটা বলছি তেমনই করব। মন খারাপ নিয়েও শৈলী সেজেগুজে স্টেজে বসেছে মেহেন্দি পড়তে। 2 জন ফিমেল আর্টিস্ট তাকে মেহেন্দি পরাচ্ছে। যতই হোক, অতিথিদের বাড়ির মধ্যে কার ঝামেলা বুঝতে দেওয়া যাবে না। কিছু মেয়েরা নাচ গান করছে। মহিলারা জিজ্ঞেস করছে আয়শার কথা। হ্যাঁ রে শৈলী, ফায়াজের বউ কই? ভাবি তো উপরে। এই তো আমি। আয়শার দিকে তাকিয়ে সবাই হতবাক। অসম্ভব সুন্দর দেখাচ্ছে তাকে। ভারী সাজে এই প্রথম তাকে দেখল সবাই। সবুজ লেহেঙ্গার সাথে ডায়মন্ডের জুয়েলারি সেট, সুন্দর মেকআপ, এটাতে যেন প্রিন্সেসের চেয়ে কম লাগছে না তাকে। সঙ্গে তার নির্ধারণ হাসিটা যেন সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। সবাই মাশাআল্লাহ বলে উঠল। আয়শা হাসতে হাসতে এসে শৈলীর পাশে বসল। একজন আর্টিস্ট তাকেও মেহেদি পরাতে লাগলো। শৈলী অবাক চোখে চেয়ে আছে আয়শার দিকে। হঠাৎ হলোটা কি? আয়শা শৈলীর দিকে তাকিয়ে ভ্রু নাচালো। কেমন লাগছে আমায় শৈলী আপা? মাশাআল্লাহ, ভীষণ সুন্দর দেখাচ্ছে। আহসান মালিক আয়শার ব্যবহার আর বেশভূষা দেখে অবাক হলো। আম্মা, সব ঠিক আছে তো? আয়শা একগাল হেসে বলল, সব ঠিক আছে বাবা। কিন্তু ভাবি, ভাইজান? আরে তোমার ভাইজানের সাথে কথা হলো মাত্রই, আমায় সারপ্রাইজ দিবে বলে এমনটা করেছে। আহসান মালিকের মাথা যেন বাজ পড়ল আয়শার কথায়। তুমি কি ঠিক বলছো আম্মা? তোমার সাথে ফায়াজের? হ্যাঁ বাবা, আমি একদমই ঠিক বলছি। দেখবেন এসে কেমন সারপ্রাইজ দেয় সবাইকে। শৈলী বলল। এতক্ষণে যেন বুক থেকে পাথর নেমে গেল ভাবি। আহসান মালিক হাত মুষ্টিবদ্ধ করে নিল। গটগট পা ফেলে চলে গেল মুরসালিনের ঘরের দিকে। ঘরে গিয়ে দেখল মুরসালিন ঘরে নেই। পকেট থেকে ফোন বের করে কারো নাম্বারে কল দিল। হ্যালো, ফায়াজ কোথায়? এখানেই বস। এই তো আমাদের এখানেই। শোন, ওর ভালো করে খেয়াল রাখবি, বেরোতে যেন না পারে। ফোন পকেটে ঢুকিয়ে আহসান মালিক বেরিয়ে গেল। একটা অন্ধকার ঘর, বাইরে ইলেকট্রিক মেশিনের শব্দ। ফায়াজের কানে খুব জোরে বিঁধছে। ফায়াজ চোখ খুলে দেখে তার হাত পা বাঁধা, গায়ে শুধু একটা কালো স্লিভলেস গেঞ্জি আর ট্রাউজার। যতদূর মনে আছে সে তো ফর্মাল ড্রেসে বেরিয়েছিল। বাবার কল এসেছিল যে সে ইমার্জেন্সি রাওয়ালপিন্ডি যাবে। তার ব্যাগ গুছিয়ে দিতে এসেছিল ফায়াজ। গাড়িতে বসার পর জ্ঞান হারিয়েছিল হয়তো। কিন্তু এটা কোথায়? একটা দরজা কর্কর শব্দে খুলে গেল। তা দিয়ে ঈষৎ আলো প্রবেশ করল কারারুদ্ধ ঘরটায়। শরীর কেমন বাবা? মাথাটা ঘুরছে? খুব ঘুরছে বুঝি? ফায়াজ অস্পষ্ট স্বরে উচ্চারণ করল, বাবা। আহসান মালিক হাহা করে হাসতে লাগলো। আরে বেটা, অবাক হচ্ছ? আরে যে পরিবারকে যুগ যুগ ধরে ধ্বংস করে আসছি একটু একটু করে, সে বাড়ির মেয়েকে তো আর বাড়িতে তুলে রাখতে পারি না, তোমাকে তো আর মারতে পারি না, তবে আয়শাকে। এই, তোরা আমার ব্যাটার ভালো করে খেয়াল রাখিস রে। দাঁড়াও বাবা। বাবা, বাবা, আয়শার কিচ্ছু করবে না তুমি বাবা। আহসান মালিক চলে যায়। মেহেন্দির অনুষ্ঠান শেষে আয়শা নিজের ঘরে যায়। মুরসালিনের কথা মতো অভিনয় করে, কিন্তু ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে ফায়াজের চিন্তায়।
কাল হলুদ। আয়শা নিজে পছন্দ করে ফায়াজের জন্য পোশাক কিনেছিল। ভীষণ ইচ্ছা ছিল দুজনে একই রকম পোশাক পরে হলদি সেলিব্রেট করবে। দরজায় টোকা পড়ল মুরসালিনের। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল, যার জন্য সে এসেছে। এসেছিস ভাই? কাজ কত দূর? আগন্তুক মাথার গামছা খুলে হাত মুখ মুছতে মুছতে বলল, সব ওকে, ফায়াজ ভাইও ঠিক আছে। মুরসালিন আজও ছাদে গেল। বরাবরের মতো সেই জায়গাতেই বসল। সিগারেট ধরিয়ে টানতে লাগল। কিছুক্ষণের মধ্যে বিরাট কোনো বিস্ফোরণের শব্দ পাওয়া গেল। মুরসালিন ফিচেল হেসে গলা ছেড়ে গান ধরে। হঠাৎ পেছনে চোখ যায়, শৈলী দাঁড়িয়ে আছে। মুরসালিন একটু ইতস্তত বোধ করল। শৈলী পেছনে দাঁড়িয়ে বলল, মানুষ কি অদ্ভুত না? ঘরে যাও শৈলী, তোমার স্বামী দেখলে ভুল বুঝবে। মুরসালিন উঠে গেল। সে জানে শৈলী আজ অনেক কিছু বলতে এসেছে, কিন্তু সে শুনতে চায় না। ভোররাতে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ি ফিরল ফায়াজ। দরজার সামনে এসে হুমড়ি খেয়ে পড়ল। চারিদিকে তখন বিস্ফোরণ নিয়ে হইচই পড়েছে। ফায়ার সার্ভিসের দুটো টিম আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না। ফায়াজদের বাড়ি থেকে 5 মিনিটের দূরত্বে যে কাগজের ফ্যাক্টরিটা, সেখানে ভয়াবহ বোমা বিস্ফোরণ হয়েছে। আহসান মালিক সহ আরও 3 জন লোক সেখানে ছিল। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের দেহ। ফায়াজকে ওই অবস্থায় দেখে ছুটে আসে বাড়ির লোক। বিয়ে বাড়ি পরিণত হয় মৃত্যুপুরীতে। পরদিন হলুদের অনুষ্ঠান স্থগিত করা হয়। আহসান মালিকের শেষ কৃত্যটুকুও সম্পূর্ণ করে সেদিন বসার ঘরে সবাই বসে এ ব্যাপারে আলোচনা করতে। মারজান সবটা বলে সবাইকে, শুরু থেকে শেষ অবধি কি ঘটেছে, যদিও ততদিনে সবাই জানে। দেখতে দেখতে কেটে যায় 1টা মাস। বাড়ির সবকিছু আগের মতো হতে এতগুলো দিন সময় লেগেছে। ফারদিন আর শৈলীর সংসার ভালোই চলছে। ফারদিন অফিস যায়, শৈলী রান্না বান্না করে তার অপেক্ষায় থাকে। আজও তার ব্যতিক্রম হয়নি। শৈলী বসে আছে খাবার টেবিলে। ফারদিন এসে ঘরে ঢুকল। আজ শৈলীকে বড্ড মনমরা লাগছে। এমনিতে তো দরজা খুলেই মুচকে একটা হাসি দেয়, কিন্তু আজ ফারদিন কান্নার কারণ জানতে চাইলে কেঁদে ফেলে। আহা, কাঁদছো কেন? বলবে তো কি হয়েছে। শৈলী খাটের উপর থেকে একটা রিপোর্ট বের করে ফারদিনের হাতে দেয়। ফারদিনের হাতের রিপোর্টটা চোখ থেকে কয়েকটা ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এই কান্না কষ্টের নয়, বহু সুখের, বাবা হওয়ার সুখ। চারদিকে শূন্যতা আর অবহেলায় ঘেরা ফারদিনের জীবনে আপন লোক আসতে চলেছে। কেউ যাকে ভালোবাসেনি তাকেও কেউ একজন বাবা বলে ডাকবে, তার ছায়াতলে বড় হবে। শৈলীর ডাগর ডাগর আঁখি দুটো ফারদিনের কর্মকাণ্ড দেখছে। লোকটা কাঁদছে কেন? ফারদিনের গলা কাঁপছে, হাত পা নিজেদের শক্তি হারাচ্ছে। এতটা খুশি তার জীবনে কখনো আসেনি। শৈলীকে ঝাপটে ধরে বুকে, আমার বাচ্চা, আমার রক্ত, আমার সন্তান আসছে। শৈলী কথা বলতে গিয়ে যেন কেঁদে ফেলল ফারদিন। শৈলী ভাবেনি লোকটা এত খুশি হবে। ফারদিন শৈলীর কপালে চুমু দিয়ে বলল, এখন থেকে বেশি রাত জাগবে না, টাইম মতো খাওয়া গোসল সব করবে, আর একদম কোনো কাজে হাত লাগাবে না, বুঝেছ? বীরলাল কাকা, কোথায় তুমি? বীরলাল রান্নাঘর থেকে ছুটে আসে। বলো বাবা। কাকা, ঘরে নতুন অতিথি আসছে, মিষ্টিমুখ করাবে না? বীরলাল বুঝে গেল ফারদিনের কথাটার মানে। সৃষ্টিকর্তার অশেষ কৃপা বাবা, ওপরওয়ালা তোমাদের মঙ্গল করুক। ফোনের রিংটোনে ঘুম ভাঙল ফায়াজের। বিরক্তিতে কপাল কুঁচকে নিল। ফোন কানে নিতেই ফারদিনের গলা শোনা গেল, কিরে অকাঠা, ফোন ধরছিস না কেন? শোন না ভাই, বাবা হতে যাচ্ছি। এক কথায় ফায়াজের চোখ মুখ থেকে ঘুম উধাও। কি বলছিস ভাই? শৈলী প্রেগনেন্ট? তা নয়তো কি আমি, গাধা কোথাকার। হে অভিনন্দন ভাই, দেখলি তো আমার দম আছে বুঝলি। এবার ফোন রাখ, বউয়ের জন্য গিফট নিতে হবে। টাটা, চল বাই। আয়শা নাস্তার জন্য ফায়াজকে ডাকতে এসে দেখে ফায়াজ বসে আছে। ছোট করে বলে, খেতে আসুন। ফায়াজ হাত ধরে এক টানে বিছানা নিয়ে আসে। আয়শা ছাড়ানোর চেষ্টা করে বলে, ছাড়ুন, কি করছেন? ফায়াজ ছেড়ে দিয়ে মুখটা গুটিয়ে নিল। আনরোমান্টিক কোথাকার, যাও। আয়শা সিঁড়ি দিয়ে নিচে নামার সময় হঠাৎ মাথাটা কেমন যেন ঘুরে উঠল। সামনের সব ঝাপসা হয়ে উঠল, যেন মনে হচ্ছে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। পড়ে যেতে নিলে রেলিং ধরল আঁকড়ে, কিন্তু হাত পাও যে নিজেদের শক্তি হারাচ্ছে। নিজের ভর আর রাখতে না পেরে ঢলে পড়ল আয়শা। প্রথমে সিঁড়িতে, তারপর সিঁড়ি দিয়ে গড়িয়ে নিচে। মুরসালিন দৌড়ে এসে আয়শাকে কোলে তুলে সোফায় শোয়ায়, চোখে মুখে পানির ছাপটা দেয়। ফায়াজকে ডাকে। ফায়াজ নিচে নেমে গাড়ি বের করে। আয়শাকে হসপিটালে নেওয়া হয়। ডাক্তার জানায় অত্যধিক দুর্বলতা থেকে ওর এমনটা হয়েছে। ফায়াজকে একা দেখা করতে বলে ডক্টর। কিছু ঔষধ লিখে দেয়। আয়শাকে নিয়ে মুরসালিন বাড়িতে যায়। সে রাতে ফায়াজ আর বাড়ি ফিরেনি, ফিরেছিল 2 দিন পরে। বিছানাগত আয়শাকে কোলে নিয়ে বেরিয়ে গিয়েছিল বাড়ি থেকে। তারপর আর কারোর সাথে যোগাযোগ করেনি। ফারদিন, শৈলী, তার মা, এমনকি মুরসালিনের সঙ্গেও না। প্রথম কিছুদিন মুরসালিন খুব খুঁজলেও একসময় হাল ছেড়ে দিয়েছিল। সে শুধু এতটুকু নিশ্চিত যে ওরা যেখানে থাক ভালো আছে। ফায়াজ আয়শাকে খারাপ রাখবে না কখনো। পেরিয়ে গেছে 9টি বছর। ফায়াজ নিজে থেকে যোগাযোগ করেছে মুরসালিনের সাথে। ডক্টর বলেছিল আয়শাকে কেউ এমন কোনো মেডিসিন দিচ্ছে যাতে সে মানসিকভাবে বিকৃত হয়ে যাবে। ফায়াজ মুরসালিনকে বলল, আপনি সবসময় ভাবতেন না ভাইজান কে সেই মাস্টার মাইন্ড? আমি আপনাকে বলছি, সে হচ্ছে আমার জন্মদাত্রী মা।
তাকে তো আর আমি মারতে পারি না, তবে সে যে করেই হোক আয়শাকে মারতই। আমি বহু দূরে চলে এসেছি ভাইজান। আমার একটা ছেলে হয়েছে, নাম রেখেছি আফরান। দোয়া করবেন আমাদের জন্য। শৈলী আর ফারদিনকে জানিয়ে দেবেন আমরা ভালো আছি। মুরসালিন দীর্ঘ শ্বাস ফেলে বলে, তোমার আম্মা আর নেই ফায়াজ, 2 মাস আগে মারা গেছে। শৈলীও যমজ মেয়ের মা হয়েছে। তুমি আসতে পারো, আমরা একসাথে থাকব। আমি অ্যাড্রেস পাঠাচ্ছি, আপনারা আসুন। আচ্ছা। ফায়াজ আয়শার ঘুমন্ত কপালে একটা চুমু দিয়ে বলল, আজকের মতো আমায় বুকে নিয়ে ঘুম পাড়িয়ে দাও। কাল থেকে বাবুকে দিও, আর বলবো না, প্রমিস। আয়শা ঘুম ঘুম কণ্ঠে বলল, এখন খুব প্রেম না? বিয়ের পর তো রেখে পালিয়েছিলেন। খবরদার যদি এসব কথা আমার ছেলেকে বলেছ তো। মাম্মা, নাও, হয়েছে আমার রোম্যান্স করা। সমাপ্ত বলে কিছুই নেই, কারণ সবকিছু নিজস্ব গতিতে চলতেই থাকে। তেমন তাদের গল্পও চলতে লাগলো।